৫০ বছর পর জিন রাজ্য থেকে ফিরে আসছে একজন মানুষ। কি অবাক হচ্ছেন? হবারই কথা। এই যে মানুষের কথা বললাম, ওর নাম করিম। করিম গ্রামের খুব সাধারণ গরিব ঘরের সন্তান। ঘটনাটা আপনাদের শুরু থেকে বলি। তার আগে গ্রামের বর্ণনাটা একটু দিয়ে দেই। খুব সুন্দর একটা গ্রাম। গ্রামটাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে একটা নদী। এই গ্রামের সবার মূল পেশা মাছ ধরা ও কৃষিকাজ করা। গ্রাম থেকে শহর বেশ দূরে। নদী পার হয়ে দূরে যেতে হয় হাট বাজার করতে। এই যে গ্রামের বর্ণনা দিলাম, এটা কিন্তু আগের কথা। এখন কালের বিবর্তনে গ্রামের অনেক উন্নতি হয়েছে। যাই হোক, গল্পে ফিরি। সকালবেলা গ্রামে দুজন লোক নদীর ঘাটে নৌকার উপর একজন মানুষকে শুয়ে থাকা অবস্থায় দেখে। তার শরীরে কেমন অদ্ভুত একটা পোশাক, চুলগুলো এলোমেলো, মুখে ঘন দাড়ি। লোকটা নৌকার মধ্যে দেখে গ্রামের সেই লোক দুজন ওনাকে ডাক দিয়ে বলে, এই যে ভাই, এই যে শুনছেন, কে আপনি? আমাদের নদীর ঘাটে নৌকায় শুয়ে কি করেন? সেই লোক দুটোর ডাকে নৌকা উপরে উঠে বসে সেই লোকটা ওদের দুজনের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে লোক দুজন ভাবে, উনি কি পাগল নাকি? কোনো কথা বলে না, চুপ করে তাকিয়ে আছে। এই ভেবে এরা দুজন ওনাকে উদ্দেশ্য করে বলে, এভাবে তাকিয়ে আছেন কেন? তা আপনি কি কথা বলতে পারেন না? আপনার নাম কি? কোথা থেকে আসছেন? তখন সেই লোকটা কথা বলে ওঠে। উনি বলেন, আমি করিম। আমি রমিজ মাঝির ছেলে করিম। আপনারা কারা? করিমের কথায় সেই লোক দুজন একে অপর দিকে তাকিয়ে করিমের দিকে তাকিয়ে বলে, কি? কি বললেন? আপনি করিম মানে? কোন করিম? রমিজ মাঝির ছেলে করিম তো আজ থেকে ৪০-৫০ বছর আগে কোথায় যেন হারিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি সেই হারিয়ে যাওয়া করিম। কি? আপনি সত্যি সেই করিম? হ্যাঁ, আমি সেই করিম। আমি আজ ৫০ বছর পর ফিরে আসছি। কিন্তু গ্রামের এই অবস্থা কেন? রাস্তাঘাট, নদী ও গ্রামে কত পরিবর্তন! করিমের কথায় সেই লোক দুজন চিৎকার দিয়ে গ্রামের মধ্যে বলতে লাগলেন, সবাই আসো! অবাক করা ঘটনা ঘটছে! রমিজ মাঝের ছেলে করিম ফিরে আসছে! সবাই দৌড়ে আসো! সেই লোক দুজনের চিৎকারের মুহূর্তের মধ্যে গ্রামের লোকের ভিড় পড়ে গেল নদীর পাড়ে করিমের কাছে। সবাই এসে করিমের দিকে তাকিয়ে থাকে আর জিজ্ঞেস করে, আসলেই কি সে হারিয়ে যাওয়া করিম? সবার কথায় করিম বলেন, হ্যাঁ, আমি সেই করিম। সবাই আশায় করিম বলেন, আমি আমার বাড়ি যাব। আমাকে বাড়িতে নিয়ে চলুন। করিমের কথায় একজন মুরব্বী বলেন, তোমাদের বাড়ি আর বাড়ি নেই। তোমার বাবা তো আগেই মারা গেছে। তুমি হারানোর কয়েক বছর পর তোমার মাও মারা গেছে। তোমার বাড়ির পাশে ওদের কবরচিহ্ন এখনও আছে। চলো, গেলে দেখতে পাবে। কথাটা বলে সবাই করিমকে নিয়ে তার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পথে করিম এদিক সেদিক তাকায়, গ্রামের চেনা জায়গাগুলো এখন অচেনা লাগছে। ৫০ বছর পর বাড়িতে ফিরছে, ভাবতে পারছেন? নিজের বাড়িটাও চিনতে পারছে না। করিমকে তার বাড়ির ভিটে মাটির কাছে নিয়ে যাওয়ার পর করিম দেখে সেখানে তাদের ঘর নেই, জায়গাটা জঙ্গলের মতো হয়ে গেছে। পাশে ওর মা বাবা কবরের চিহ্ন। দীর্ঘ ৫০ বছর পর বাড়ির ভিটাতে আসায় করিমের চোখ বেয়ে পড়তে থাকে পানি। করিম বসে পড়ে সেখানে। আর করিমকে দেখতে ভিড় করে গ্রামের অনেক মানুষ। সবার মাঝে একজন বৃদ্ধা মানুষ লাঠি দিয়ে ভর করে করিমের কাছে এসে বললেন, বাবা করিম, কেমন আছিস বাবা? আমি তোর চাচা। আমারে চিনতে পারছিস? নিজের আপন চাচাকে দেখে করিম কান্নায় ভেঙে পড়লেন। নিজের চাচাকে পাশে বসিয়ে করিম বললেন, আপনি কত বৃদ্ধা হয়ে গেছেন চাচা। তখন করিমের চাচা বলেন, এত বছর কোথা থেকে ফিরলি রে বাবা? তুই থাকা অবস্থায় তো তোর বাবা মারা গেছে। তুই চলে যাবার পর তোর মাও অনেক অপেক্ষা করছিল তোর জন্য, কিন্তু তুই আর ফিরলি না। তোর মা তোর পথ চেয়েছিল অনেকটা বছর, পরে অসুস্থতায় মারা যায়। তুই হারানোর পর তোর মা আর আমি তোকে অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু তোরে কোথাও পাইনি বাবা। আমরা ভেবেছি তুই রাতে মাছ ধরতে গিয়া মারা গেছস, নয়তো কোথাও হারিয়ে গেছস। তুই কোথায় ছিলি বাবা বলতো? চাচার কথায় করিম সবাইকে অবাক করে দিয়ে বলে, আমি এই ৫০ বছর জিন রাজ্যে ছিলাম। কি? জিন রাজ্যে? করিমের কথা সেখানে থাকা সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, সত্যি নাকি? তখন করিম বলেন, হ্যাঁ, সব সত্যি। তখন গ্রামের সবাই করিমকে অনুরোধ করে ও জিন রাজ্যে গেল কিভাবে, ওর সাথে কি কি ঘটেছিল সব বলতে। সবার কথায় করিম শুরুতে কিছু বলতে না চাইলে পরে সবার ছোটাছুটিতে করিম শুরু থেকে বলতে শুরু করে। করিম বলে, ঘটনাটা শুরু আজ থেকে ৫০ বছর আগে। তখন তো গ্রাম এতটা উন্নত ছিল না। এখনকার মতো রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ি তেমন কিছুই ছিল না তখন। আপনারা তো সবাই জানেন, আমাদের গ্রামের মূল পেশা কৃষিকাজ ও মাছ ধরা। গ্রামের বেশিরভাগ মানুষ মাছ ধরতেন তখন। সবার মতো আমার বাবাও মাছ ধরতেন। আমাদের ছোট একটা নৌকা ছিল, অনেকেই জানেন।
আমার বাবা মারা যাওয়ার পর আমি আমার পরিবারের হাল ধরি। আমার বাবার মাছ ধরার জাল ও ছোট নৌকাটা দিয়ে রোজ রাতে মাছ ধরতাম। তেমনি এক রাতের ঘটনা। সন্ধ্যার পর আকাশটা কেমন করছিল। আকাশ দেখে মনে হচ্ছিল ঝড় বাতাস হতে পারে। এদিকে রাত হওয়ায় আমি মাকে ডাক দিয়ে বললাম, "মা, ও মা, কই ভাত কি হলো? আরে মাছ ধরতে হবে যে। দেরি করে মাছ ধরতে গিয়ে বেশি রাত করে ফিরবে তো, আবার চিন্তা করো।" আমার কথায় মা হাতে খাবারের প্লেট নিয়ে এসে আমাকে দিয়ে বললেন, "বাবা করিম, আকাশের অবস্থা তো ভালো দেখছি না। বড় ধরনের ঝড় বৃষ্টি আসতে পারে। আজকে তোকে মাছ ধরতে যেতে হবে না বাবা। ভাত খেয়ে ঘুমা।" মায়ের কথায় আমি বললাম, "আরে ও কিছু না, বৃষ্টি হলে হতে পারে। বৃষ্টি আসলে আমার নৌকার ছাপের নিচে ঢুকবো। আর যদি দেখি বেশি ঝড় বৃষ্টি তাহলে বাড়িতে চলে আসবো। তুমি একদমই চিন্তা করো না।" চিন্তা কি আর সাধে করি? নদীতে মাছ ধরতে গিয়ে কতজন যে বিপদে পড়ে। তোর বাবা মারা যাওয়ার পর তোকে নিয়ে বেঁচে আছি। সেই তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে থাকবো? মায়ের কথায় আমি বললাম, "চিন্তা করো না মা। আল্লাহর রহমতে আমার কিচ্ছু হবে না।" কথাটা বলে খাবার শেষ করে নৌকার বৈঠা, মাছ ধরার জাল আর আগুনের মশাল নিয়ে বেরিয়ে পড়লাম নদীর দিকে। আমি হাঁটছি। মাঝে মধ্যে দূরে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি হাঁটতে, হাঁটতে একসময় পৌঁছে গেলাম নদীর ঘাটে আমার নৌকার কাছে। নৌকার কাছে গিয়ে নৌকাটা নিয়ে আমি মাঝ নদীর দিকে যেতে লাগলাম যে সাইডে আমি মাছ ধরি। তো আমি সেদিকে দিয়ে জাল ফেলছিলাম আর মাছ ধরছিলাম। আমি মাছ ধরার কিছুক্ষণ পর খেয়াল করলাম আকাশটা আগের চেয়ে অনেক বেশি খারাপ করছে। মনে হচ্ছে বড় ঝড় তুফান আসতে পারে। সামনে অবস্থা খারাপ ভেবে চিন্তা করলাম, আজ আর মাছ ধরবো না, বাড়িতে চলে যাই। নইলে মাছ চিন্তা করবে। কথা মতো অল্প কিছু মাছ ধরে আমি নৌকাটা আবার ঘাটে ফিরালাম। নৌকাটা ঘাটে ফিরিয়ে আমি মাছগুলো ব্যাগে করে নিতে, নিতে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হওয়ায় বৃষ্টির পানিতে হাতে থাকা আগুনের মশালটা নিভে গেল। আগুনের মশাল নিভে যেতে আমি দ্রুত হাঁটতে লাগলাম বাড়ির দিকে। ততক্ষণে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়তে লাগলো, সাথে বাতাস। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি সেই আলোতে বাড়ির দিকে যাচ্ছি। আমি বাড়ির দিকে যাবার সময় একটা বাঁশঝাড় পড়ে। আমি সেই বাঁশঝাড়ের কাছে যেতে দেখলাম কয়েকটা কালো বিড়াল ৪ থেকে ৫ টা হবে। সেই বিড়ালগুলো দুটো পাখির উপর আক্রমণ করছে। একটা বড় পাখি, একটা ছোট পাখি। পাখি দুটো বৃষ্টির পানিতে ভিজে গেছে। বড় পাখিটা ছোট পাখিটাকে বাঁচাতে সেই কালো বিড়াল কয়েকটার সাথে যুদ্ধ করছে। এমন অবস্থা দেখে আমার কেন জানি মায়া হয়। আমি পাশে থাকা একটা গাছের ডাল হাতে নিয়ে এগিয়ে যাই বিড়ালগুলোর দিকে আর ধমকাতে থাকি। আমার হাতে লাঠি দেখে বিড়ালগুলো কেমন অদ্ভুত আওয়াজ করে সেখান থেকে চলে যায়। বিড়ালগুলো চলে যাওয়ার পর আমি দেখি সেই বড় পাখিটা বেশ আহত হয়েছে। ওর শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন। রক্ত পড়ছে সেখান থেকে। পাখিটার এমন অবস্থা দেখে আমার খারাপ লাগে। আমি পাখি দুটোকে নিয়ে ঝোপঝাড়ের মধ্যে একটা বড় কচু গাছের নিচে রেখে বাড়িতে চলে যাই। আমি বাড়িতে যাওয়ার পর মা বলে, "তুই এসেছিস? তোর জন্য চিন্তা হচ্ছিল। কতবার করে বললাম আজকে মাছ ধরতে যাস নে। এই যে শরীর মুছে জামাকাপড় পাল্টে শুয়ে পড়।" মায়ের কথায় সেটাই করলাম। ভেজা শরীর মুছে জামাকাপড় পাল্টে শুয়ে পড়লাম। এই ঘটনার দুদিন পরের ঘটনা। দুদিন পর রাতে আমি মাছ ধরার মতো যথারীতি বের হই। সেদিন আকাশটা ভালো ছিল। চাঁদনি রাত। আমি মাছ ধরার জন্য নদীতে যাই। নদীতে যাবার পর রোজ দিনের জাল ফেলে মাছ ধরতে থাকি। আমার থেকে দূরে, দূরে অন্য জেলেরা মাছ ধরছিল। তো আমি মাছ ধরার এক পর্যায়ে হঠাৎ আমার নৌকার কাউকে অনুভব করি। নৌকার কাউকে অনুভব করায় আমি পিছনে তাকাতেই চমকে উঠি। আমি দেখি খুব সুন্দরী একটা মেয়ে আমার নৌকায় বসে আছে। আমি এত সুন্দরী মেয়ে জীবনে কখনো দেখিনি। ওনাকে দেখার পর আমি বেশ কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে বললাম, "আপনি আপনি কে? এইখানে কিভাবে আসলেন? এই মাঝ নদীতে নৌকার মধ্যে আসলেন কিভাবে?" আমার কথায় মেয়েটা মুচকি একটা হাসি দিলেন। উনার হাসি দেখে আমি বললাম, "কি ব্যাপার? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করলাম। আপনি হাসছেন, কে আপনি?" আমার কথায় মেয়েটা বলল, "আমি মানুষ।" "হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি আপনি মানুষ। তো কোনো মানুষ আমার নৌকায় বা আসলেন কিভাবে?" আমার কথায় মেয়েটা বলল, "আপনি মাছ ধরতে আসার সময় তো আসছি। আপনি দেখতে পাননি বুঝি?" "না, আমি তো আপনাকে দেখিনি। আমার তো ভালো করে মনে আছে আমি ঘাটে নৌকায় ওঠার সময় নৌকায় কেউ ছিল না। আচ্ছা মানলাম আপনি আমার নৌকায় ছিলেন। কিন্তু আমার নৌকায় কেন? আর আপনার পরিচয় কি? তা আপনি আবার কোনো বিয়ে বাড়ি থেকে পালিয়ে আসেননি তো?" আমার কথায় মেয়েটা এবার খিলখিল করে হাসতে, হাসতে বলল, "করিম, তুমি আসলেই সহজ সরল। রাতের বেলা হঠাৎ করে নৌকার মধ্যে কি কোনো মানুষ আসে? করিম, তোমাকে একটা সত্যি কথা বলি। তুমি ভয় পেও না। আসলে আমি কোনো মানুষ না, আমি একটা পরী। আর আমার নাম মরিয়ম। আমি মরিয়ম পরী।" "কি? আপনি পরী? পরী হয়ে আমার এখানে কি করছেন? দেখুন, আমার কোনো ক্ষতি করবেন না?" আমার কথায় সেই পরীটা বলে, "করিম, ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমার অনেক উপকার করেছ। তাই তোমার কাছে আসলাম।
আমি তোমার ক্ষতি করব না, পারলে উপকার করব। পরীর কথায় আমি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করি, উপকার? আমি? আবার কি করলাম? উপকার? তখন পরী আমাকে বলে, দুদিন আগে ঝড় বৃষ্টির রাতে তুমি দুটো পাখিকে কিছু বিড়ালের হাত থেকে বাঁচিয়েছিলে, মনে আছে? সেই পাখি দুটোর মধ্যে একটা হলাম আমি, সেখানে থাকা ছোট পাখিটা ছিলাম আমি, আর বড় পাখিটা ছিল আমার মা। আমাদেরকে কিছু জিন আক্রমণ করছিল। তখন আমরা পাখির রূপে ছিলাম আর ওই জিনরা বিড়ালের রূপে ছিল। আমার মা আমাকে বাঁচাতে ওদের সাথে যুদ্ধ করতে গিয়ে বেশ আহত হয়। আপনি আমাকে আর আমার মাকে বাঁচাতে বাঁচিয়েছেন ঠিকই, কিন্তু আমার মা অনেক আহত হওয়ায় আর বাঁচতে পারেনি। আমার মা সেদিন রাতেই মারা যায়। পরীর কথায় আমি বেশ অবাক হই। আমি কিন্তু জানতাম না পাখিরূপী ওরা পরী ছিল। পরীর কথায় আমারও মনটা খারাপ হয়ে যায়। তখন আমি পরীকে জিজ্ঞেস করি, "আচ্ছা, ওই জিনেরা আপনার মায়ের উপর আক্রমণ করছিল কেন?" তা আমার কথায় পরী বলে, "এটা করুণ ইতিহাস। আপনাকে কোনো একদিন বলব। আজকে না হয় কথাটা অজানাই থাক।" পরীর কথায় আমি আর জোরাজুরি করলাম না। জোরাজুরি না করে ওনাকে জিজ্ঞেস করলাম, "আপনি থাকেন কোথায়?" তখন সেই পরী বলল, "আমিও আমার মা আমাদের রাজ্য থেকে চলে আসছি তোমাদের দুনিয়ায়। এখন আপাতত আমার থাকার কোনো স্থায়ী ঠিকানা নেই। আমি এই নদীর আশপাশে থাকি কোথাও।" মরিয়মপুরীর কথায় আমি বললাম, "ও আচ্ছা, আপনি চাইলে একটা কাজ করতে পারেন। আমার ঘরের পিছনে একটা বড় গাছ আছে। আপনি চাইলে সেখানে থাকতে পারেন।" আমার কথায় পরী বলল, "একবার আবার প্রাণ বাঁচিয়ে উপকার করেছ। এখন আবার বাড়ির গাছে আশ্রয় দিচ্ছ। তুমি আসলেই অনেক ভালো মানুষ।" পরীর এমন কথায় আমি মুচকি একটা হাসি দিয়ে বসলাম। উপকার সবারই করা উচিত, হোক সেটা মানুষ বা জিন জাতি। হ্যাঁ, তুমি ঠিক বলছ। আচ্ছা, তুমি কি রোজ রাতে মাছ ধরতে আসছো? এটা কি তোমার পেশা? হ্যাঁ, আমি রোজ রাতে মাছ ধরতে আসি। পেশাই বলতে পারো। বুড়ি বলে, তোমার ভয় করে না? না, না, এখনো অভ্যাস হয়ে গেছে। তাছাড়া দেখো না দূরে আরো অন্য জেলেরা মাছ ধরছে। বুড়ি বলে, এখন অনেক রাত হয়ে গেছে। বেশি রাত করে নদীতে থাকা ঠিক না। যাও, আজকে বাড়িতে যাও। বুড়ির সাথে কথা বলতে বলতে আসলে অনেক রাত হয়ে গেছে, এটা খেয়াল করিনি। বুড়ির কথায় নৌকাটা নিয়ে ঘাটে ফিরিয়ে ঘাটে এসে নৌকাটা বেঁধে মাছগুলো নিয়ে বাড়ির দিকে রওনা করলাম। এদিকে মরিয়ম পরীও আমার পাশে হাঁটছে। হাঁটছে বললে ভুল হবে। মনে হচ্ছে পরী মাটি দিয়ে একটু উপরে উড়ে, উড়ে যাচ্ছে। আমি বাড়ির দিকে যাচ্ছি আর মরিয়ম পরীর সাথে গল্প করছি। এমন সময় আমি পরীকে বলি, "আপনাকে একটা কথা বলি? আপনি অনেক সুন্দরী। আমি জীবনে কখনো এমন সুন্দরী কাউকে দেখিনি। কখনো ভাবতে পারিনি কোনো পরীর সাথে এভাবে কথা বলতে পারবো।" আমার কথায় পরী অনেক হাসে। আমার সহজ সরল কথা আর ব্যবহারে পরীর বেশ ভালো লাগে। যাই হোক, পরীর সাথে কথা বলতে, বলতে আমি একসময় পৌঁছে যাই বাড়ির কাছে। বাড়ির কাছে আসতেই আমি পরীকে বলি, "আমি তো বাড়িতে চলে আসছি। তুমি তাহলে এখন চলে যাও।" আমার কথায় পরী বলেন, "ঠিক আছে, তুমি বাড়িতে যাও। আর আমি আজ থেকে তোমার ঘরের পিছনে এই গাছটাতে থাকবো।" কথাটা বলে অন্ধকারে মিলিয়ে যায় পরী। মরিয়ম পরী চলে যাওয়ায় আমিও বাড়িতে চলে যাই। বাড়িতে যাবার পর মা বলে, "কিরে বাবা, আজ এত রাত করে ফিরলি কেন? তোর জন্য চিন্তা হচ্ছিল।" মায়ের কথায় আমি বললাম, "মা, আসলে আজকে মাছ ধরতে, ধরতে অনেক দূরে চলে গিয়েছিলাম। তাই আসতে দেরি হয়ে গেল। তুমি এখনো ঘুমাওনি কেন? যাও, যাও, শুয়ে পড়ো।" কথাটা বলে আমি মাছগুলো মাকে দিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমি আমার ঘরের পিছনে গাছটার কাছে গেলাম যেখানে মরিয়ম পড়ে থাকে। সেখানে গিয়ে আমি কিছুই দেখতে পেলাম না। স্বাভাবিক লাগছিল জায়গাটা। ওখানে কাউকে না দেখে আমি মনে, মনে ভাবলাম, "কি ব্যাপার? তাহলে কি মরিয়ম পড়ে চলে গেল? ও কি এখানে নেই?" এসব ভাবতে, ভাবতে দিনটা কেটে গেল। সেদিন রাতে যথারীতি আমি আবারও মাছ ধরতে গেলাম নদীতে। নদীতে মাছ ধরতে যাবার কিছুক্ষণ পর পরী আসলো আমার কাছে। পরীকে দেখে আমি বললাম, "কি ব্যাপার? তুমি আছো তাহলে? আমি তো ভাবছি চলে গেছো।" "আমি না আজকে গাছের কাছে গেলাম, সেখানে গিয়ে দেখি কেউ নেই। ভাবছি তুমি চলে গেছো।" আমার কথায় মরিয়ম পরী বলল, "তুমি যে কি বলো না? আমি কি দিনের বেলা তোমার সামনে আসবো নাকি? আমি তোমার সামনে আসলে অনেকে দেখে ফেলত। তখন কি হতো বলো?" "ও হ্যাঁ, সেটা ঠিক।" আমার কথায় পরী আমাকে বলল, "এই শোনো, তোমাকে যেখানে সেখানে জাল ফেলতে হবে না। আমি তোমাকে যেখানে, যেখানে বলি সেখানে, সেখানে জাল ফেলো।" পরীর কথায় আমি কথা না বাড়িয়ে ওর কথা মতো জাল ফেলি। ওর কথা মতো জাল ফেলে আমি তো অবাক, কারণ তখন জালে অনেক মাছ ধরা পড়ছিল। অন্যদিন আমি অনেকক্ষণ মাছ ধরে যে মাছ পাই, সেদিন অল্প সময়ে আমি অনেক মাছ ধরতে পারি। অনেক মাছ পাওয়ায় পরী আমাকে বলে, "কি এবার খুশি তো? যাও, এগুলো মাছ নিয়ে বাড়িতে যাও।" পরীর কথায় আমিও সেটাই করি। মাছগুলো নিয়ে পরীর সাথে গল্প করতে, করতে বাড়ির দিকে যেতে থাকি। আমি যখন পরীর সাথে হাঁটছি, তখন হঠাৎ পিছন থেকে একজন বলে ওঠে, "করিম, এই করিম, তুই কার সাথে কথা বলছিস?" সেই লোকের কথায় আমি চমকে যাই আর ভাবি, সর্বনাশ! উনি আবার পরীকে দেখে ফেলল না তো? এই ভেবে পিছনে তাকিয়ে বলি, "কই, কারো সাথে না তো। একা একাই একটু কথা বলছি আর বাড়ির দিকে যাচ্ছি। তা আপনি কোথা থেকে ফিরলেন?"
আমার কথায় উনি বললেন, "একটু শহরে গিয়েছিলাম বাবা, তোমার চাচী অসুস্থ। চলো, চলো একসাথে বাড়িতে ফিরি। আমিও তো এদিক দিয়ে যাবো।" কথাটা বলে উনি আমার সাথে হাঁটতে থাকে। উনি আসে মরিয়মপুরী তখনই চলে গিয়েছিলেন। যাই হোক, উনার সাথে গল্প করতে, করতে বাড়িতে চলে আসি আমি। বাড়িতে আসে মা বলে, "কিরে করিম, আজকে এত তাড়াতাড়ি ফিরলি যে? আজ দেখি আবার অন্য দিনের থেকে মাছও বেশি পেয়েছিস।" মায়ের কথায় আমি বললাম, "আজ জালে মাছ বেশি ধরা পড়েছে, তাই তাড়াতাড়ি আসলাম। মাছগুলো ভালো করে রাখো, সকালে আবার বিক্রি করতে যেতে হবে।" কথাটা বলে হাত-মুখ ধুয়ে আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। রুমে গিয়ে বারবার শুধু মরিয়মপুরীর কথা মনে পড়ছিল। চোখে ঘুম না আসায় আমি আস্তে করে চোখে উঠে আমার ঘরের পিছনে গাছটার কাছে গেলাম যেখানে মরিয়ম পড়ে থাকে। সেখানে যাবার পর গাছের দিকে তাকিয়ে বললাম, "পড়ি, কোথায় তুমি?" আমার কথায় আমার পেছন থেকে পড়ি বলে উঠল, "কি ব্যাপার? তুমি হঠাৎ এখানে? ঘুমাওনি এখনো?" "না, মানে ঘুম আসছে না। কেন জানি না তোমার কথা মনে পড়ছে।" পড়ি বলে, "তাই নাকি? তা হঠাৎ আমার কথা মনে পড়ছে কেন?" "তা তো জানি না। ঘুমোতে যাচ্ছি, ঘুম আসছে না। তোমার কথা মনে পড়ছে তাই তোমার কাছে আসলাম।" কথাটা বলে গাছের গোড়ায় বসে পড়লাম। এদিকে পরিও এসে আমার কাছে বসে পড়ল। ও কাছে বসায় দুজনে কিছুক্ষণ গল্প করলাম। দুজনের গল্পের মাঝে মা হঠাৎ করে বাড়ির ভিতর থেকে বলে উঠল, "বাবা করিম, কোথায় তুই? তোকে ঘরে দেখছি না। করিম কোথায় গেলি?" মায়ের কথায় আমি সেখান থেকে এক দৌড়ে চলে গেলাম ঘরে। ঘরে যাবার পর মাকে বললাম, "মা একটু বাহিরে গিয়েছিলাম। ঘুমাও তুমি।" আমার কথায় মা ঘুমিয়ে গেলেন। এদিকে আমিও ঘুমিয়ে গেলাম কিছুক্ষণের মধ্যে। আমি ঘুমানোর কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে গেল একটা কান্নার আওয়াজে। আমার ঘুম ভেঙে যেতে আমি দেখলাম মরিয়ম বুড়ি কান্না করছে, ওর সামনে একটা কবর। আমি বুড়িকে কান্না করতে দেখে বলে উঠলাম, "মরিয়ম, এটা কোন জায়গা? আর তুমি কান্না করছো কেন?" আমার কথায় বুড়ি বলল, "আমি তোমাকে জিনটাতে নিয়ে আসছি। এই যে দেখো, এটা আমার মায়ের কবর। আমি আমার মা-বাবার একমাত্র মেয়ে। আমার বাবা মারা গেছে অনেক আগে। বাবা মারা যাওয়ার পর মা ছিল আমার একমাত্র আপন। সেই মাকেও হারালাম কিছুদিন আগে।" বুড়ির কথা ও কান্নায় আমার মনটা খারাপ হয়ে গেল। তখন আমি ওকে বললাম, "কান্না করো না। মানুষ কিংবা জিন বা সৃষ্টির সকল জীব সবাই তো একদিন মরতে হবে। মন খারাপ করো না।" আমার কথায় পড়ি আমার কাছে এসে বসলে এবং বসে বলল, "করিম, তুমি শুনতে চাইছিলে না আমিও আমার মার জিন রাজ্যে কেন থাকি না? কেন আমি জিন রাজ্যেও ছেড়ে তোমাদের দুনিয়াতে থাকি?" পরীর কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, "হ্যাঁ, তুমি বলো, আমি সব শুনব।" আমার কথায় পরী বলল, "আমরা আশিক গোত্রের জিন। আমরা আমাদের জিন রাজ্যে আমাদের ছোট প্রাসাদেই থাকতাম। হঠাৎ আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ায় মা ছিল আমার সবকিছু। আমি মায়ের সাথে থাকতাম। সবকিছু ঠিকঠাক ছিল। ভালো দিন যাচ্ছিল। একদিন একদিন আমি আমাদের রাজ্যের জিন সর্দারের ছেলের নজরে পড়ে যাই। আর তখন সেই সর্দারের ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। এদিকে এই খবর শোনার পর আমার মা কোনোভাবে রাজি হয় না। কারণ সর্দারের ছেলে ভালো না। উনার আরো ২ টো বউ আছে। উনি ক্ষমতা দেখিয়ে বিয়ে করে। আমার মা উনার সাথে আমার বিয়ে দিতে রাজি হয় না বলে জিন সর্দার রেগে যায় আর আমাদের নানাভাবে অত্যাচার করতে থাকে। ওদের অত্যাচারে আমার মা আমাকে নিয়ে আমাদের রাজ্য থেকে একেবারে চলে আসে। আমরা চলে আসার সময় সেই জিন সর্দারের অনুগত জিনেরা আমাদের ধরে ফেলে আর আঘাত করতে থাকে। ওদের হাত থেকে বাঁচতে তখন আমিও আমার মা পাখির রূপ ধারণ করি আর ওরা তখন বিড়ালের রূপ ধারণ করে। ওরা বিড়ালের রূপ নিয়ে আমাদের উপর আক্রমণ করার সময় ভাগ্যক্রমে তুমি সেখানে আসো। তুমি আসায় বিড়ালের রূপে থাকা ওই জিনেরা চলে যায়। আমার মা আমাকে রক্ষা করতে ওদের সাথে যুদ্ধ করে আর আহত হয়ে মারা যায়। করিম, আমি আমার মা-বাবাকে হারিয়েছি। আমাদের জিনরাজ্য ছেড়েছি। তুমি সেদিন আমাকে না বাঁচালে হয়তো মায়ের মতো আমিও মারা যেতাম। আমি যেহেতু তোমার উছিলায় বেঁচে গেছি, তাহলে আমাকে তোমার কাছেই রেখে দাও। তোমার ব্যবহার, কথাবার্তা আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। মরিয়মপুরীর কথায় আমি বেশ অবাক হই। আমি ভাবতে পারিনি ও আমাকে পছন্দ করবে, ভালোবাসার কথা বলবে। আমার তখন অনেক আনন্দ হচ্ছিল। কেননা আমিও মনের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছিলাম। ওকে আমার অনেক ভালো লাগতো কিন্তু ভয়ে বলার সাহস পাইনি। পরী আমাকে ভালোবাসার কথা বলায় আমিও ওকে আমার মনের কথা বলে দেই। আমার ভালোবাসার কথা শুনে মরিয়ম পরীও অনেক খুশি হয়। তারপর মরিয়ম পরী আমাকে নিয়ে জিন রাজ্যে বেশ কিছুক্ষণ ঘুরে। আমিও মুগ্ধ হয়ে সুন্দর, সুন্দর জায়গাগুলো দেখতে থাকি। দুজন ঘুরতে, ঘুরতে একসময় পুরী বলল, "চলো, এখন তোমাকে বাড়িতে রেখে আসি। একটু পরে সকাল হবে। আর এখানে থাকাটাও আমাদের জন্য নিরাপদ নয়। যেকোনো সময় ওই জিন সর্দারের ছেলে আক্রমণ করতে পারে।" পুরীর কথায় আমি বললাম, "ঠিক আছে, চলো বাড়িতে চলো।" আমার কথায় পুরী আমার চোখের দিকে তাকালো। তখন আমার মনে হচ্ছিল আমি মনে হয় কোথাও ভেসে, ভেসে যাচ্ছি। আমি পুরীর থেকে চোখ সরাতে পারছিলাম না তখন। এভাবে কিছুক্ষণ চলার পর মরিয়ম পুরী আমাকে আমার ঘরে রেখে চলে যায়। আমাকে ঘরে রেখে যাওয়ায় আমিও ঘুমিয়ে পড়ি। এই ঘটনার পর থেকে মরিয়মপুরীও আমি বিভিন্ন সময় দেখা করতাম। আমি মাছ ধরতে গেলে সাথে যেত ও। ও মাঝে মধ্যে আমাকে জিন রাজ্যে ঘুরতে নিয়ে যেত। এরকম দুজনের মাঝে খুব ভালো একটা সময় যাচ্ছিল।
তেমনি একদিনের ঘটনা। আমি মাছ ধরতে যাই নদীতে। তখনও পরী আমার সাথেই ছিল। পরীর দেখানো মতো জায়গায় জাল ফেলি। সেদিনও আমি অনেক মাছ পাই। তাড়াতাড়ি অনেক মাছ পাওয়ায় আমি যথারীতি বাড়িতে চলে আসি। আমি সেদিন বাড়িতে আসার পর মা আমার দিকে তাকিয়ে থাকে। মা আমার দিকে তাকিয়ে আছে দেখে আমি বলি, "মা, কি হলো? এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন?" আমার কথার জবাবে মা বলে, "তুই কার সাথে কথা বলতে, বলতে আসছিস? আমি দূর থেকে দেখলাম তোর পিছনে একটা সুন্দরী মেয়ে আসছে। ওটা কাছাকাছি আসতেই বাতাসে মিলে গেল।" মায়ের কথায় আমি কি বলব বুঝতে পারছি না। মা মনে হয় পরীকে দেখে ফেলছে। কিন্তু এই কথা উনাকে বুঝতে দেয়া যাবে না। এই ভেবে আমি বললাম, "সুন্দরী মেয়ে? মা, তুমি ঠিক দেখছো তো?" "কই, আমি তো দেখিনি। আমি তো একা আসলাম। মা, আমার মনে হয় কোনো জিন বা পরী আমার পিছু নিয়েছে। আমি মাছ ধরে ফিরছি না। হয়তো কোনো পিশাচ জিন মাছ খাবার লোভে আমার পিছু নিয়েছে।" আমার কথায় মা বললেন, "হ্যাঁ, এরকমই কিছু হবে হয়তো। যা, যা, তুই ঘরে যা। দে, মাছগুলো দে আমাকে।" মায়ের কথায় আমি আর কথা বাড়ালাম না। মাকে মাছগুলো দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার বেশ কিছুক্ষণ পর আমার মাথায় কারো স্পর্শ পেয়ে চোখ খুলে দেখি মরিয়ম পরী আমার মাথার কাছে বসে মাথায় হাত বোলাচ্ছে। ওকে দেখে আমি বললাম, "ও তুমি কখন আসছো?" পরী বলে, "এই তো এখনই।" আমি বলি, "জানো, একটা ঘটনা তো ঘটে গেছে। আজকে মাছ ধরে বাড়িতে ফেরার সময় মা তোমাকে দেখে ফেলছে। তোমাকে দেখার পর আমাকে বলায় আমি মাকে উল্টোপাল্টা বুঝ দিয়ে রুমে এসে শুয়ে পড়ি।" আমার কথায় পরী বলে, "আমার মনে হয় আমাদের কথা মাকে বলা উচিত। উনি নিশ্চয়ই আমাদেরকে মেনে নিবে।" "কি বলো? যদি মেনে না নেয় তাহলে? তুমি তো আর মানুষ না। তুমি একটা পরী।" আমার কথায় পরী বলল, "পরী বয়ে কি আমি ভালোবাসতে পারি না? আর তোমার মা একদিন না একদিন তো জেনে যাবে। কিন্তু মাকে কি বলবো?" পরী বলে, "তুমি বলবে আমার কথা। তুমি বলবা আমি তোমার আশেপাশে থাকি সবসময়। আর আমরা একে অপরকে ভালোবাসি। এই কথাগুলো বলবে। আমার না ভয় করছে। মাকে কিভাবে বলবো? মা যে কি বলবে? থাক, মাকে পরে বলব। মা পরে জেনে গেলে সমস্যা নেই।" আমার কথায় পাশের ঘর থেকে মা বলে উঠলেন, "আমাকে আর বলতে হবে না। আমি সব দেখেও শুনে ফেলছি।" মায়ের কথায় আমি তো চমকে উঠলাম। এদিকে পরীও চমকে উঠে দ্রুত সেখান থেকে চলে গেল। পরী চলে যাবার সাথে, সাথে মা আমার ঘরে এসে বলল, "কোথায় গেল ওই পরীটা? কোথায় গেল?" মায়ের কথায় আমি বললাম, "আসলে মা, তুমি রাগ করো না। পরী অনেক ভালো। বিশ্বাস করো, ও আমার বা তোমার কোনো ক্ষতি করবে না। মা, ওর নাম মরিয়ম পরী। আমিও মরিয়ম পরী একে অপরকে ভালোবাসি।" আমার কথায় মা আমার দিকে তাকিয়ে রইলেন। এদিকে আমি মাথা নিচু করে আছি। তখন মা বলল, "ডাক, তোর পরীকে ডাক। ও চলে গেল কেন? ওকে ডাক, আমি ওর সাথে কথা বলব।" "থাক না মা, ও এখন আসবে না। তোমাকে দেখে ভয় পেয়ে চলে গেছে।" মা বলে, "কোথায় আর যাবে? আশেপাশে আছে কোথাও। তুই ডাকলে আসবে। ডাক ওকে।" "ঠিক আছে, ডাকছি। কিন্তু তুমি ওকে কিছু বলবে না তো?" মা বলে, "সেটাও আসলে বুঝতে পারবি। যেটা বলছে সেটাই কর। ডাক ওকে।" মায়ের কথায় পরীকে ডাকলাম। আমার ডাকে পরী আবার মার সামনে আসলো। পড়ে আসায় আমি তো ভয় শেষ। না জানি মা কি বলে। এদিকে পড়ে এসে মায়ের দিকে তাকাতেই মা বলল, "মাশাআল্লাহ! তুমি অনেক সুন্দরী। তুমি একটা পরী। কোথায় যে আমি তোমাকে দেখে ভয় পাবো? না, তা না। উল্টো তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ। তুমি হয়তো ভাবছো আমি রেগে যাবো, রেগে উল্টোপাল্টা কথা বলব। না মা, আমি এমন কিছুই করব না। করিম আমার একমাত্র সন্তান। ওর বাবা মারা যাবার পর ও এই সংসারের হাল ধরে। মাছ ধরে সংসার চালায়। আমরা তো অনেক গরিব। এই সমাজে গরিব মানুষের কথা কে শোনে? তুমি আর করিম দুজন দুজনকে কবে থেকে চেনো আমি জানি না। জানি না কবে থেকে দুজন দুজনকে ভালোবাসো। আমার চিন্তা এখানে না। আমার চিন্তা অন্য কোথাও। কখনো কোনোদিন যদি আশেপাশে বা গ্রামবাসী জেনে যায় তোমার কথা, তুমি একটা পরী, তোমরা জিনজাতি, হ্যাঁ, আমরা মানুষ জাতি। তোমাদের সাথে আমরা ভালোবাসা বা সংসার এগুলো কিভাবে করি বলো? কিভাবে যায়? কিভাবে মেনে নিব বলো? মায়ের কথায় পরী মায়ের হাত ধরে মাকে সব ঘটনা খুলে বলল। কিভাবে আমার সাথে ওর পরিচয় হয়েছে, কিভাবে আমাদের ভালোবাসা হয়েছে সব খুলে বলল। পরী আরো বলল, "মা, করিমের জন্য তো আপনি আছেন। কিন্তু আমার তো সেটাও নেই। আমার মা-বাবা কেউ নেই। শেষবার মাকে হারিয়ে করিমকে আমার জীবনে পেয়েছি। কি নিয়ে বাঁচবো? জানি আমরা আলাদা জাতি। আমি একটা পরী। একটা অসহায় পরী হয়ে আপনাকে বলছি, করিমের কাছ থেকে আমাকে আলাদা করবেন না। আমি আপনার ছেলের বউ হয়ে সংসার করব। এতে আপনার একটুও চিন্তা করতে হবে না। কারণ আমি সবসময় অদৃশ্যভাবে থাকবো মা। আপনি আর করিম ছাড়া আমার কথা কেউ কখনো জানবে না।" পরীর এমন কথায় মায়ের মন গলে যায়। তখন মা বলে, "আমি আর কি বলবো? তুমি অদৃশ্যভাবে যদি থাকতে পারো তাহলে থাকো। আমি রাজি। আমি তোমার সাথে করিমের বিয়ে দিব।" মায়ের কথায় তখন আমরা দুজন অনেক খুশি হই। ভালোবাসার মানুষকে আপন করে পেলে কে না খুশি হয় বলেন? মা রাজি হওয়ায় পরের দিন মরিয়মপুরীর সাথে আমার বিয়ে হয়। কি? মরিয়মপুরীর সাথে তোমার বিয়ে হয়ে গেল? সত্যি, সত্যি? গ্রামবাসীর আহা! গ্রামবাসীর কথায় করিম বললেন, "হ্যাঁ,
মরিয়ম পরীর সাথে আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ায় আমরা দুজনে বেশ খুশি হই। দুজনে ভালোভাবে সংসার করতে থাকি। আমি যে মরিয়ম পরীকে বিয়ে করি এটা গ্রামের কেউ জানত না। বিয়ের পর পরী অদৃশ্যভাবে আমার সাথে থাকতো। আমি মাছ ধরতে গেলে আমার সাথে যেত। একদিন রাতের ঘটনা। আমি মাছ ধরতে যাই নদীতে। চাঁদনি রাত ছিল সেদিন। খুব সুন্দর একটা পরিবেশ। এরকম সুন্দর পরিবেশ হওয়ায় আমরা দুজন পাশাপাশি বসে গল্প করতে থাকি। গল্পের এক ফাঁকে পরী আমাকে বলে, "জানো করিম, আমার না ভয় হয়। আমি তোমার এখানে আসছি ঠিকই, তোমাকে বিয়ে করেছি ঠিকই, তবুও মনের মধ্যে একটা ভয় কাজ করে। ওই জিন সর্দারের ছেলে না জানি তোমার আমার সুখের সংসারে বাধা হয়ে দাঁড়ায়।" পরীর কথায় আমি ওকে শান্ত করে বললাম, "কিসের ভয় পাও? এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে। এখন মনে হয় কোনো সমস্যা হবে না। বিয়ে করলে কি হয়েছে? কোনো জিনের নজর কারো উপর পড়লে সে এত সহজে ছাড়তে চায় না, সে বিয়ে করলেও না।" পরিকথায় আমি ওকে বললাম, "এই দেখো, ওদিকে দেখো, একটা ছায়ার মতো কি যেন দেখা যাচ্ছে।" কথাটা বলে ওদিকে ভালোভাবে তাকাতেই দেখলাম অন্য আরেকটা পরী। আমি সেই পরীটাকে দেখে ওর দিকে তাকিয়ে বললাম, "মরিয়ম, ও কে? তুমি কি ওকে চেনো?" আমার কথায় মরিয়ম পরী ওই পরীটার দিকে তাকিয়ে বললেন, "আরে ফাইজা তুই? তুই এখানে?" কথাটা বলে পরী আমাকে বলল, "করিম ভয় পেও না। ও আমার খুব ভালো বান্ধবী। ওর নাম ফাইজা। ফাইজা কেমন আছিস?" মরিয়মপুরীর কথায় ফাইজাপুরী বললেন, "আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কাছে আসলাম একটা কারণ আছে। কালকে আমার বিয়ে। তুই আমার ভালো বান্ধবী। তাই তোকে বলতেও নিতে আসলাম।" ওই পরীর কথায় মরিয়মপুরী বলল, "তাই নাকি? তোর বিয়ে?" তখন ফাইজাপুরী বলে, "হ্যাঁ, আমি তোকে নিতে আসছি। আমার সাথে চল। বিয়ে শেষ হলে আবার চলে আসবি।" তখন মরিয়মপুরী বলে, "ফাইজা, হয়তো খবর পেয়ে গেছিস, আমি করিমকে বিয়ে করছি। এখনই আহ করিম এখন আমার স্বামী। আমি ওকে রেখে কিভাবে যাব বল? গেলে দুজনে একসাথে যেতে হবে।" মরিয়ম পরীর কথায় এদিকে আমি অবাক হয়ে বললাম, "এই না কি? বলো, আমি যাব কেন?" "না, আমি যাব না। তোমার বান্ধবী আসছে তোমাকে ডাকতে। তুমি যাও আর ২-১ দিন থেকে চলে এসো।" আমার কথার জবাবে মরিয়ম পরী বলল, "আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে? চলো না আমার সাথে জিন রাজ্যে দেখবে ভালো লাগবে।" এদিকে তখন ফাইজাপুরী বলল, "মরিয়ম, তুই তো জানিস কোনো মানুষকে আমাদের রাজ্যে বা প্রাসাদে নিয়ে যেতে আমার প্রধান জিন সর্দারের অনুমতি নিতে হয়। তোদের রাজ্য আর আমাদের রাজ্য তো আলাদা। আমাদের চীন সর্দার মানুষদের দেখতে পারে না। তাই বলি কি, করিম ভাই থাক না। তুই চল আমার সাথে ২-১ দিন থেকে আসবি।" ফাইজাপুরীর কথায় আমি বললাম, "মরিয়ম, ও ঠিক বলছে। আমি বাড়িতেই থাকি। তুমি যাও, তোমার ভালো লাগবে। আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি যাও।" আমার কথায় মরিয়মপুরী বললেন, "ঠিক আছে, আমি যাব। তার আগে তোমাকে বলে যাই, তুমি বেশি রাত করে এই নদীতে মাছ ধরবা না। আর একটা কথা, কখনো বাড়ি থেকে নদীতে আসার পথে বা নদী থেকে বাড়িতে যাবার পথে রাস্তায় কোনো অস্বাভাবিক রকমের সাপ, পাখি, গরু বা ঘোড়া এগুলো যাই দেখো কখনো এদের আঘাত করবা না। এগুলোকে দেখলে তাড়াতাড়ি পাশ কাটিয়ে বাড়িতে চলে যাবা। অনেক সময় জিনেরা এগুলো রূপ নিয়ে চলাফেরা করে।" পুরীর কথায় আমি বললাম, "ঠিক আছে।" তখন পুরী আমাকে নিয়ে বাড়িতে গেলে আর আমি মায়ের কাছে অনুমতি নিয়ে ওর বান্ধবী ফাইজা পরীর সাথে গেল ওর বিয়ে খেতে। মরিয়মপুরী চলে যাবার পর আমি সে রাতে ঘুমিয়ে পড়ি। কেমন যেন একা লাগছিল সেদিন। মরিয়মপুরী সবসময় আমার সাথে থাকতো। যেখানে যেতাম অদৃশ্যভাবে আশপাশেই থাকতো। মরিয়মপুরী ওর বান্ধবীর বিয়ে খেতে যাওয়ার পরের দিনের ঘটনা, আমি রোজ রাতের মতো সেই রাতে নদীতে মাছ ধরতে যাই। আমি মাছ ধরার সময় সেদিন আমার জালে একটা শোল মাছ ধরা পড়ে। শোল মাছটাকে দেখে আমার কেমন অদ্ভুত লাগে, কারণ সেই মাছের চোখগুলো একটু অন্যরকম ছিল। আর মাছটা কেমন এক ধরনের আওয়াজ করছিল। মাছটার এমন অদ্ভুত আওয়াজ শুনেও আমি বিষয়টা স্বাভাবিকভাবে নেই। কারণ মাছেরা এরকম একটু আওয়াজ করেই। আমি মাছটা পেয়ে আমার ব্যাগের মধ্যে রাখি আর মনে, মনে ভাবি, এই মাছটাকে আজকে রান্না করে খাবো। মাও বলছিল, "শোল মাছ খাবে?" আমি নদীতে রোজ, রোজ অনেক মাছ পাই কিন্তু শোল মাছ পাই না। আজকে পেয়েছি। আজ এটাকে বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাবো। কথাটা বলে আমি সেদিন আর মাছ ধরি না। বেশি রাত হবার আগে নৌকাটা ঘাটে ফেরাই। নৌকা ঘাটে ফিরিয়ে আমি মাছের ব্যাগটা হাতে নিয়ে নৌকা থেকে নামতেই একটা আওয়াজ পেলাম। কেউ একজন বলছে, "ওই, মাছটা ছেড়ে দে। ওটা নিয়ে বাড়িতে যাস না।" আমি আওয়াজটা পেয়েই এদিক সেদিক তাকাই কিন্তু আশপাশে আমি কাউকে দেখতে পারি না। আমি আশপাশে কাউকে না দেখতেই বুঝতে পারি এটা কোনো স্বাভাবিক ঘটনা না। এটা নিশ্চয়ই কোনো মাছ খেয়ে খুব পিশাচ জিন যে কিনা মাছ খাবার লোভে আমাকে ভয় দেখাচ্ছে। কিন্তু আমি ভয় পাবার পাত্র নই। আমি সেই আওয়াজের তোয়াক্কা না করে বাড়ির দিকে যেতে থাকি। আমি যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন আশপাশের গাছগুলো কেমন নড়াচড়া করছিল। মনে হচ্ছিল কেউ এক গাছ থেকে অন্য গাছে বানরের মতো লাফিয়ে, লাফিয়ে যাচ্ছে। এরকম ঘটনা ঘটায় আমি সামনে পিছে না তাকিয়ে সোজা বাড়ির দিকে হাঁটতে থাকি। আমি যখন বাড়ির কাছাকাছি যাই, তখন আবারও আমার পেছন থেকে একটা আওয়াজ শুনি, "ওই মাছটা ছেড়ে দে। সাধারণ কোনো মাছ নয়।" এরকম কথায় আমি আবারও পিছনে তাকাই কিন্তু তখনও কাউকে দেখতে পাই না। কাউকে না দেখে আমি সাহস করে বলি, "আমি জানি তুই মাছ খাবার লোভে আমার পিছু নিয়েছিস। তুই যত যাই বলিস আমি এই মাছটা ছাড়ব না।" কথাটা বলে আমি সেখান থেকে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে মাকে ডাক দিয়ে বলি, "মা, ও মা কই গেলা? বাহিরে আসো।"
দেখো এই যে শোল মাছ, তুমি না শোল মাছ খেতে চাইছিলা? শোল মাছ তো অনেকদিন ধরা পড়ে না, আজকে ধরতে পারছি, তাই তাড়াতাড়ি বাড়িতে আসলাম। তুমি মাছটা কেটে রান্না করো কেমন? আমার কথায় মা আর কথা বাড়ালো না। মা আমার কথা মতো সেই মাছটাকে কেটে রান্না করলো। মাছটাকে রান্না করার পর মা ও আমি একসাথে ভাত খেতে বসলাম। ভাত খেতে বসে একটা অবাক করা ঘটনা ঘটলো আমাদের সাথে। আমি ও মা কেউ ওই রান্না করা শোল মাছটা খেতে পারছিলাম না। ওটা অনেক গন্ধ করছিল। একটু খেতে মা ও আমি বমি করে ফেলি। মাছটা তো ভালো ছিল, এরকম গন্ধ কেন করছে? মাছটা এরকম গন্ধ করায় আমি মাকে বলি, "মা, মাছটা এমন লাগছে কেন? ভালোই তো ছিল মাছটা। টাটকাই তো ছিল, তাই না?" আমার কথায় মা বলে, "আমি তো সেটাই ভাবছি। মাছটা দেখলাম ভালো, রান্না করার পরে এরকম গন্ধ করার কারণ? আচ্ছা, মাছটা আর খেতে হবে না, এটা ফেলে দিব।" কথাটা মা মাছটা ফেলে দেয়। এদিকে আমি অন্য কিছু দিয়ে খাবার শেষ করে ঘরে যাই আর শুয়ে পড়ি। আমি শুয়ে পড়ার পর মরিয়ম পরীর কথা মনে পড়ছিল। আমি ওর কথা ভাবতে থাকি। এভাবে ওর কথা ভাবতে, ভাবতে বেশ কিছুক্ষণ চলে যায়। বেশি কিছুক্ষণ চলে যাবার পর আমার যখন ঘুম আসবে, এরকম একটা সময় আমি দেখি আমার আবার পাশের কাচের সাথে জুব্বা পরা ২ টা অবয়ব দাঁড়িয়ে আছে। আমি অবয়ব দুটোকে দেখে চমকে যাই। আর বলি, "কে আপনারা? কে আপনারা?" কথাটা বলার পর আমার আর কিছু মনে নেই। আমি তখন বেহুঁশ হয়ে যাই। আমার যখন হুঁশ ফেরে তখন আমি দেখি আমার ঘরে নেই। আমি আছি ভিন্ন একটা জায়গায়। জায়গাটা দেখে আমার বুঝতে বাকি থাকে না এটা জিন রাজ্য। কেননা মরিয়ম পরী আমাকে জিন রাজ্য দেখেছিলেন তাই আমি চিনতে পারি। নিজেকে জিন রাজ্যে দেখার পর আশা একদম অন্যরকম হয়ে গেছে। আমি ঘুম থেকে হঠাৎ উঠে জিন রাজ্যে। ব্যাপারটা অন্যরকম লাগছে। আমার পাশে থাকা অবয়ব দুটোকে জিজ্ঞেস করি, "আপনারা কারা? আমি এখানে কেন? মরিয়মপুরী কোথায়? আপনারা কারা?" আমার কথা সেই অবয়ব দুটো কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। এদিকে তখন আমি দেখলাম লম্বা বড়, বড় চুল ও ভয়ংকর দেখতে একটা অবয়ব আমার দিকে এগিয়ে আসছে। আমি সেই অবয়বটাকে দেখে দাঁড়িয়ে যাই। আর তখনই সেই অবয়বটা আমাকে কিছু না বলে আমার কোমরে সজোরে আঘাত করে আর আমি দূরে গিয়ে পড়ি। আমি ছিটকে পুড়ে ব্যথায় চিৎকার করতে থাকি। এমন সময় সেই অবয়ব দুটো আমাকে একটা ঘরে নিয়ে যায়। আমাকে ঘরে নিয়ে যাবার পর আমি মনে, মনে ভাবতে থাকি, "কারা এরা? এরা তো সবাই জিন। এরা হঠাৎ আমাকে ধরে নিয়ে আসলো কেন? কেনই বা আমাকে এভাবে আঘাত করছে? এরা কি সেই জিন, যে জিন সর্দার আমার বউ মরিয়ম পরীকে পছন্দ করত, ওকে বিয়ে করতে চাইতো? হ্যাঁ, হতে পারে। আমি মরিয়ম পরীকে বিয়ে করার কারণে হয়তো ওরা আমাকে ধরে নিয়ে আসছে। কিন্তু মরিয়ম পরী কোথায়? ওর আবার কিছু হয়নি তো? ও ঠিক আছে তো?" এসব কথা মনে, মনে ভাবছি। ঠিক তখনই আমাকে অবাক করে দিয়ে সেখানে চলে আসলো মরিয়ম পরী। মরিয়ম পরী আসায় আমি অবাক হয়ে বলি, "মরিয়ম, তুমি? তুমি তো দেখি ঠিক আছো। তোমার কিছু হয়নি তো? তোমাকে কি জিন সর্দার ধরে নিয়ে আসছে নাকি?" "জানো, আমাকে ওরা ধরে নিয়ে আসছে। জানি না কেন নিয়ে আসছে আমাকে?" আমার কথায় মরিয়ম পরী আমার দিকে তাকিয়ে কান্না করতে, করতে বললেন, "করিম, তুমি এটা কি করলা? এরকম ভুল করতে পারলা?" "ভুল? কি ভুল করেছি আমি? আর তুমি কান্না করছো কেন?" আমার কথার জবাবে মরিয়ম পরী বলল, "করিম, তুমি জানো এরা তোমাকে কেন ধরে নিয়ে আসছে? কারণ তুমি মনের অজান্তে হত্যা করে ফেলছো। তুমি রাতের বেলা মাছ ধরতে গিয়ে যে শোল মাছটা ধরছিলা, ওটা সাধারণ কোনো মাছ ছিল না। ওটা ছিল একটা বাচ্চা জিন। আরও সাধারণ কোনো জিনের সন্তান না। জিন বাচ্চার সন্তান। ও মাছরূপে ঘোরাঘুরি করার সময় তোমার জালেও ধরা পড়ে। আর তুমি সাধারণ মাছ মনে করে ওকে ধরে মেরে ফেলো। এখন তোমার কি হবে?" পরীর কথায় আমি যে কি বলব, কিছুই বুঝতে পারছিলাম না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কথাগুলো শুনে আমি পরীকে বললাম, "আমি তো জানি না। আমি না জেনেই কাজটা করছি। তুমি ওদের বুঝিয়ে বলো না।" আমার কথায় পরী বলল, "জিন বাচ্চার ছেলেকে হত্যা করেছো তুমি। আমি জানি না তোমার কি শাস্তি হবে। তুমি ভয় পেও না। কাল তোমার বিচার হবে। দেখি বাচ্চা কি বিচার করে তোমার। আমি সেখানে থাকবো, তুমি ভয় পেও না।" কথাটা বলে তখনকার মতো চলে যায় পরী। এদিকে আমি অবাক হয়ে ভাবতে থাকি ঘটনাগুলো। তাহলে ওই মাছটা একটা জিন ছিল? তাই তো রান্না করার পরে গন্ধে কেউ মাছটা খেতে পারেনি। ওসব ভাবছি আর চিন্তা করছি, কি হবে কালকে? এসব চিন্তায়, চিন্তায় কেটে গেল দিনটা। পরের দিন আমাকে ৪ জন জিন ধরে নিয়ে গেলেন একটা বিশাল প্রাসাদে। আমি প্রাসাদে প্রবেশ করার পর দেখলাম সেখানে নানা রকম জিন, অনেক জিন সেখানে। আমি সেখানে যাওয়ায় জিনেরা আমার দিকে তাকিয়ে ওরা জানে কি, কি বলছে। এদিকে আমি ওখানে গিয়ে নানা সময়ে নানা রকম করে ভাবছি। যাওয়ার পর আমি দাঁড়িয়ে আছি এক প্রান্তে। এমন সময় সেখানে আসলেন একজন বৃদ্ধার মতো জিন। উনি আসায় সকল জিনেরা উনাকে সম্মান করতে লাগলেন। সবার সম্মান দেখে বুঝতে পারলাম উনি জিনের বাদশা। উনি আসার পর একজন জিন বললেন, "বাদশা হুজুর, ইনি সেই জিন যে কিনা আপনার সন্তানকে হত্যা করেছিল আমাদের জিন জাতিদের মধ্যে আপনার সন্তানকে। সেই মানব।" উনার কথায় জিনের বাদশা আমাকে বললেন, "তুমি কি জানো তুমি কত বড় অন্যায় করেছো? তুমি আমার ছেলেকে হত্যা করেছো। আমার ছেলেকে হত্যা করার অপরাধে তোমার কঠিন শাস্তি হবে।" উনার কথা শেষ হতেই সেখানে উপস্থিত থাকা মরিয়ম পরী বললেন, "বাদশাহ হুজুর, অপরাধ মাফ করবেন। আমি একটা কথা বলতে চাই।"
করিম আপনার ছেলেকে হত্যা করছে এটা ঠিক। কিন্তু এটাও ঠিক ও না জেনে কাজটা করেছে। আমি বাদশাহ হুজুরকে অনুরোধ করব এই বিষয়টা ভেবে দেখতে। করিম আমার স্বামী। আমি ওকে ভালোভাবে চিনি। ও যেন শুনে কখনো এরকম ভুল করবে না। পরীর কথায় বাদশাহ হুজুর বললেন, "তুমি কি তোমাকে দেখে তো আমাদের রাজ্যের কেউ মনে হচ্ছে না। তুমি জিনজাতি হয়ে মানুষকে বিয়ে করে বড়, বড় কথা বলছো। তুমি তো নিয়মের বাইরে গিয়ে মানুষকে বিয়ে করেছ। তোমার কোনো কথা শোনা হবে না। আর রইল এই ছেলেটার কথা। ওর তো বোঝা উচিত ছিল মাছটা সাধারণ মাছের মতো ছিল। না, আমার ছেলেটা মাঝে মধ্যে মানুষদের দুনিয়াতে যেত, ওর নাকি মানব সমাজ ভালো লাগে। ও মানুষদের দুনিয়াতে গিয়ে ঘোরাফেরা করত বিভিন্ন রূপে। তেমনি দুদিন আগেও মাছরূপে ঘোরার সময় ওর জালে ধরা পড়ে। আমার ছেলেটা মাছরূপে ধরা পড়ার পর তো রূপ পাল্টাতে পারে না তখন। ও ধরা পড়ার পর সেখানে থাকা আমার পাহারাদার জিনেরা তো বলছিল মাছটিকে ছেড়ে দিতে। মাছটাকে যেন ও ছেড়ে দেয়। এভাবে এরকমভাবে আমার জিনেরা ওকে ২ বার বলে। ওর তো বোঝা উচিত ছিল যে জিনেরা কেন ওকে এসব কথা বলছে। কিন্তু ও এগুলো তোয়াক্কা না করে মাছটিকে বাড়িতে নিয়ে যায় আর মেরে ফেলে। ওকে ২ বার বাধা দেওয়ার পরও ও আমার ছেলেকে হত্যা করেছে। যার ফলে আজ ওর বিচার হবে। জিন বাদশার কথায় আমি বলি, "বাদশাহ হুজুর, আসলে আমি তো জানতাম না ওটা আপনার ছেলে ছিল। আমি না জেনে কাজটা করছি। আমার বাড়িতে আমার বৃদ্ধ মা আছে। আমাকে দয়া করে ছেড়ে দিন।" আমার কথায় জিন বাদশা বলেন, "আমাদের জিনদের যে আইন যেটা আমাকে পালন করতে হবে। আমাদের নিয়ম মতো তোমার শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমি চাইলে তোমাকে আর তোমার মাকে সাথে, সাথে মেরে ফেলতে পারতাম। কিন্তু আমি তা করিনি। হ্যাঁ, এখানে আমার ছেলেরও দোষ আছে। যেহেতু আমার ছেলেরও দোষ আছে তাই তোমাকে মৃত্যুদণ্ড দিলাম না। তোমার শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। তুমি যতদিন না মারা যাও ততদিন আমাদের কারাগারে বন্দী থাকবে। তুমি মারা গেলে তোমার লাশ তোমার বাড়িতে রেখে আসা হবে। এছাড়াও তোমার মায়ের বড় কোনো ধরনের ক্ষতি হলে বা মারা গেলে তুমি জানাজা দিয়ে আসতে পারবে।" জিন বাদশার কথায় তো আমি চিৎকার করে কান্না করতে থাকি। আর ওনাকে বলতে থাকি, "আমাকে মাফ করুন। আমি না বুঝে ভুল করছি। আমাকে ছেড়ে দিন। মরিয়ম, তুমি কিছু একটা করো।" কিন্তু আমার কোনো কথা না শুনে ওরা আমাকে ওদের কারাগারে বন্দী করে রাখে। বন্দী বলে যে একদম ঘরবন্দি সেটা না। আমাকে নামাজ পড়া থেকে নানা রকম সুবিধা দিয়েছিল। আমি সেখানেই থাকতে শুরু করি। এদিকে আমি বন্দী হওয়ার পর মরিয়ম পরী রোজ আসতো আমাকে দেখতে, কথা বলতে। দুজন দুজনকে দেখতাম, কান্না করতাম। আমরা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলাম। কিন্তু সুখে সংসার করতে পারলাম না। এভাবে সেখানে দিন কাটতে থাকে আমার। আমি কারাগারে বন্দী থাকার সময় মরিয়মপুরী রোজ আসতো। এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ মরিয়মপুরী আমার কাছে আসা বন্ধ করে দেয়। ও আমার কাছে না আসায় আমি বিষয়টা ১ম এ স্বাভাবিকভাবে নেই। কিন্তু যখন ১ দিন ২ দিন করে কয়েকদিন আমার কাছে আসে না, তখন আমি চিন্তায় পড়ে যাই। মরিয়মপুরী আমার কাছে আসছে না কেন? কোথায় আছে? ও কেমন আছে? ওদিকে বাড়িতে মা একা। মাও বা কেমন আছে? এসব চিন্তায়, চিন্তায় কেটে গেল আরো ২-৩ টা দিন। ২-৩ দিন পর আমাকে কারাগারে পাহারা দেয়া একজন জিনকে অনেক অনুরোধ করি, ও যেন মরিয়মপুরীর খোঁজ একটু আমাকে এনে দেয়। আমার অনুরোধ ও কান্নায় সেই জিন চলে যায় মরিয়মপুরীর খোঁজ করতে। ও চলে যাওয়ার কিছুক্ষণ পর ফিরে আসে আর আমাকে যা বলে, সেটা শুনে আমার দম বন্ধ হওয়ার অবস্থা। জিনটা আমাকে বলে, "করিম, তোমার মরিয়মপুরীর অবস্থা ভালো না। তুমি ওকে ভুলে যাও।" সে জিনের কথায় আমি বলি, "ভুলে যাব? কেন ভুলে যাব? না, আমি ওকে ভুলতে পারব না। ও আমার স্ত্রী। আর ওর অবস্থা ভালো না কেন বলুন আমাকে?" তখন সে জিন বলেন, "তোমার মরিয়মপুরীকে ধরে নিয়ে গেছে তার রাজ্যে জিন সর্দারের ছেলে। জিন সর্দারের ছেলে পরীকে পছন্দ করত। কিন্তু পরী তোমাকে বিয়ে করায় ও রেগে যায়। আর কিছুদিন আগে মরিয়মপুরীকে ধরে নিয়ে যায় আর বিয়ে করে। মরিয়মপুরীকে ধরে নিয়ে গিয়ে বিয়ে করছে কথাটা শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এটা কিভাবে হতে পারে? এক মুহূর্তে যেন সবকিছু হারিয়ে ফেললাম। আমার যখন জ্ঞান ফেরে তখন অনেক কান্না করতে থাকি। কি করব আমি? আমি তো কারাগারে বন্দী। এখান থেকে কখনো বাড়িতে ফিরতে পারব না। এদিকে মরিয়মপুরীকে হারালাম। ওকে হারিয়ে কষ্টের মাঝে সেখানে কাটতে থাকে আমার দিন। এভাবে ১ দিন ২ দিন করে আস্তে, আস্তে কেটে যায় ২০-২৫ বছর। ২০-২৫ বছর পর হঠাৎ একদিন আমার কাছে সেই জিনের বাদশা আসে। উনার সাথে আরো অনেক জিন ছিল। জিনের বাদশা এসে আমাকে বলে, "করিম, তোমাকে একটা দুঃখের সংবাদ দিতে আসলাম। মনকে শক্ত করো। তোমার মা আর বেঁচে নেই। তোমার মা মারা গেছে।" মা মারা গেছে কথাটা শুনে আমি চিৎকার করে কান্না করতে থাকি। বাবা মারা যাওয়ার পর মাই ছিল আমার সব। সেই মাকে আজকে হারালাম। আমার বুক ফাটা কান্নায় জিন বাদশা বলেন, "করিম, তুমি বর্তমানে সাজা ভোগ করছো। আমরা তোমাকে বলছিলাম তোমার মায়ের কোনো বিশেষ দরকারে আমরা তোমাকে একটু সময়ের জন্য যেতে দিব। এখন সেটাই করা হবে। এখন সেটাই করা হবে। তোমার মায়ের জানাজায় তোমাকে নিয়ে যাওয়া হবে। শুধু তুমি না, তোমার সাথে আমরাও যাব। আমরা মানুষরূপে থাকবো সেখানে। আর তোমার চেহারা আমরা পাল্টে দেব। মানে তোমাকে সবাই দেখবে ঠিকই কিন্তু কেউ চিনতে পারবে না। সবাই মনে করবে অন্য কোনো মানুষ তুমি, করিম না। তবে হ্যাঁ, তোমাকে আমরা ভালো জানি, ভালোভাবে চিনি। তুমি ওখানে গিয়ে এমন কিছু করো না যেটার ফলে সাধারণ মানুষ জেনে যায় আমরা জিন আর তোমাকে ওখানে নিয়ে গেছি।" কথাটা বলে সেই জিন সর্দার আমার চেহারা বদলে আমাকে নিয়ে আসে আমাদের বাড়িতে।
আমাকে বাড়িতে নিয়ে আসার পর আমি দেখি গ্রামের অনেকেই আসছে মায়ের জানাজায়। আমি সেখানে এসে মায়ের লাশ দেখে অনেক কান্না করতে থাকি। আমার মা নিশ্চয়ই আমার পথ চেয়েছিল অনেক দিনের পর দিন। কয়েকটা বছর পর শেষবারের মতো মায়ের মুখটা দেখে কান্না করতে থাকি। এর ঠিক কিছুক্ষণ পর মায়ের জানাজাও মাটি হয়। মায়ের জানাজাও মাটি হবার পর মায়ের কবরটা শেষবারের মতো দেখি। তারপর সে জিনেরা আবার আমাকে তাদের রাজ্যে নিয়ে যায় আর বন্দি করে রাখে। মরিয়মপুরীকে হারিয়েছি। মা বেঁচে ছিল। মাকেও হারালাম। সব হারিয়ে কষ্ট আর চিন্তার মাঝে সেখানে কাটতে থাকে আমার দিন। আমি মাঝে মধ্যে সেটিকে বলতাম মরিয়মপুরীর বিষয়ে খোঁজ নিতে। আমার কথায়ও খোঁজ নিত আর আমাকে এসে বলতো মরিয়মপুরী ভালো নেই। ওকে জোর করে আটকে রেখে সংসার করাচ্ছে। এভাবে সেখানে আর কেটে যায় বেশ কয়েকটা বছর। এভাবে সেখানে আমার থাকা হয় ৫০টা বছর। ৫০ বছর হওয়ায় একদিন আমাকে কারাগার থেকে বের করে জিন বাদশার প্রাসাদে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর জিনের বাদশা আমাকে বলে, "করিম, আমি তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছিলাম। তোমাকে বলছিলাম যতদিন তোমার মৃত্যু না হয় ততদিন তোমাকে এখানে বন্দী থাকতে হবে। আজ দেখতে, দেখতে ৫০ বছর কেটে গেল। এই ৫০ বছরে তোমার ব্যবহার ও কথাবার্তায় আমরা খুশি। তাই তোমাকে আজ মুক্ত দেয়া হবে। মুক্তি দিয়ে দিলাম। আজকের পর থেকে তোমার কোনো শাস্তি হবে না। তোমাকে আজ বাড়িতে রেখে আসা হবে। তোমার একটা ভুলের জন্য এই শাস্তিটা পেতে হলো তোমাকে। হ্যাঁ, এতে আমার ছেলেরও দোষ আছে। তুমি অনেকদিন এই জিন রাজ্যে ছিলা। আমাদের কথাবার্তা ও আচার-আচরণে কোনো কষ্ট পেয়ে থাকলে আমাদের মাফ করো। আর হ্যাঁ, তুমি বাড়িতে গিয়ে তোমার এই জীবনের গল্পটা সবাইকে বলবা। এতে করে সবাই শিক্ষা পাবে। সবাই জানতে পারবে। সবসময় না বুঝে না জেনে কোনো প্রাণীকে হত্যা করা ঠিক না। একটা কথা মনে রাখবে, আমাদের জিনেরা কিন্তু বিভিন্ন রূপে তোমাদের দুনিয়াতে চলাফেরা করে। তাই কখন কোনো সাপ, বিড়াল, কুকুর বা অন্য প্রাণীদের দেখলে ১ম এ ৩ বার ওদের সতর্ক করে দিবা। মানে ধরো কেউ একটা সাপ দেখলো, একজন সে সেই সাপটিকে ১ম এ আঘাত না করে ৩ বার বলবে। আপনি যদি জিন জাতের কিছু হন, তাহলে এখান থেকে চলে যান। এভাবে ৩ বার বলার পরও যখন সে যাবে না, তাহলে বুঝতে হবে এটা সাধারণ সাপ। তখন তাকে আঘাত করতে পারবে বা মারতে পারবে। আবার যদি কখনো অস্বাভাবিক রকমের সাপ দেখো, যেমন সাদা রঙের বা অন্য রকম সাপ, তখন তাকে না মেরে সেখানে রেখে চলে যেতে হবে। একটা কথা মনে রাখবা, কোনো জিন যদি কোনো প্রাণীর রূপ নেয়া অবস্থায় কোনো মানুষের সামনে পড়ে, তখন সে চাইলেও নিজের আসল রূপে আসতে পারে না। আশা করি তুমি আমাদের কথা বুঝতে পারছো। তুমি অনেক ভালো থেকো। কথাটা বলে জিন বাদশা আদেশ করে। ওনার আদেশে আমাকে জিনেরা ওই নদীর পাড়ে নৌকার উপর রেখে যায়। আর গ্রামের দুজনের ডাকে আমার হুঁশ আসে। আমার হুঁশ আসার পর তো আমি সবটা বলি। তারপর তো আপনারা সবাই আমার কাছে জড়ো হলেন। আমার মুখে সব ঘটনা শুনলেন। করিমের কথায় সেখানে থাকা সবাই অবাক। সবার চোখে পানি চলে আসছে। এরকম ঘটনাও হয় তাহলে? করিম তার সাথে ঘুরে যাওয়া সব ঘটনা বলে কান্না করতে থাকে। সে তার জীবনের সবকিছু হারিয়ে ফেলল। করিমের কান্নায় গ্রামের সবাই করিমকে সান্ত্বনা দেয় আর বলে, "করিম, কান্না করো না। সবার জীবনে খারাপ পরিস্থিতি আসে। তোমার জীবনেও সেটাই হয়েছে। তুমি এত বছর পর বাড়িতে ফিরে আসছো। এটা একটা ইতিহাস হয়ে থাকবে। আমরা তোমার থাকার জন্য ঘর তুলে দিচ্ছি। এখন থেকে তুমি তোমার নিজের বাড়িতে থাকবা। হ্যাঁ, হয়তো আগের মতো তোমার মাও তোমার বউকে পাবা না। তোমার তো পরিবার বলতে কেউ নেই। এখন থেকে গ্রামের সবাই তোমার পরিবার। আমরা গ্রামের সবাই তোমাকে সাহায্য করব।" কথাটা বলে সেদিন সবাই করিমের ভিটামাটিতে করিমের মায়ের কবরের পাশে একটা ঘর তুলে দেন। আর করিম সেখানে থাকতে শুরু করে। দীর্ঘ ৫০ বছর পর করিম বাড়িতে ফিরছে। এই খবরটা পাশের গ্রাম বা দূর-দূরান্তে যে শুনেছে, সেই করিমকে দেখতে আসছে। এভাবে কেটে যায় কয়েকটা দিন। এদিকে করিম বাড়িতে একা। তার সবসময় অতীত মনে পড়ে আর সে অঝোরে কান্না করতে থাকে। গ্রামের রাস্তাঘাট, বাড়িঘর এগুলোর কত পরিবর্তন। করিম বাড়িতে একা থাকতো মন মরা হয়ে। এই দেখে করিমের চাচা করিমের কাছে এসে বলে, "বাবা করিম, আর কত একা থাকবি বাবা? তোর মা নেই, স্ত্রী নেই। ওদের স্মৃতি নিয়ে আর কত কষ্ট পাবি? কত কান্না করবি? তুই তো বুড়ো হসনি এখনো। বুড়ো হইছি আমি। আমি তোর চাচা। তোর বাবার মতো আমি। বলি কি, তুই একটা বিয়ে কর। তুই বিয়ে করতে রাজি হলে আমি তোকে বিয়ে করাই। এভাবে একা থাকলে তুই ধুকে, ধুকে মরবি রে বাবা।" চাচার কথায় করিম বললেন, "চাচা, আমি আমার সব হারিয়েছি। সব হারিয়ে একা হইছি। হ্যাঁ, একাই থাকতে দাও। আমি কখনো বিয়ে করব না। আর আমার বউ মরিয়মপুরী তো মারা যায়নি। ও জিন সর্দারের ছেলের কাছে বন্দী। আমার বিশ্বাস ও একদিন না একদিন আসবে আমার কাছে।" করিমের কথায় ওর চাচা বলেন, "মরিয়মপুরী আসলে তো এতদিনে আসতো, তাই না? এভাবে কষ্ট থাকিস না বাবা। তোর এমন অবস্থা দেখতে কি আমার ভালো লাগে বল?" তখন করিম বলেন, "চাচা, কষ্ট যা পাবার তা আমি পেয়েছি। এখন কষ্টকে মেনে নিছি। এখন আর কষ্টকে কষ্ট মনে হয় না। আর আমার মন বলে মরিয়মপুরী আসবে। একদিন না একদিন আসবে। আমি সেই অপেক্ষায় আছি।" করিমের কথায় ওর চাচা আর কিছু বলে না, চলে যায়। এদিকে দিন পেরিয়ে রাত হয়। রাত হলে করিম চলে যায় নদীর পাড়ে।
সেখানে গিয়ে কোনো এক গাছের নিচে বসে তাকিয়ে থাকে নদীর দিকে আর ভাবতে থাকে এই নদী দিয়ে জড়িয়ে আছে তার কত স্মৃতি। এসব ভাবে আর মন খারাপ করে বসে থাকে। এভাবে কেটে যায় আরও কয়েকটা দিন। এই কয়দিনে কিন্তু করিম রোজ রাতে সেই নদীর পাড়ে আসতো, বসে থাকতো, আবার চলে যেত। তেমনি একদিন এক রাতে করিম বসে নদীর দিকে তাকিয়ে আছে। তখন হঠাৎ করে ওর পিছনে একটা আওয়াজ পায়। করিম অনুভব করে ওর পিছনে কেউ দাঁড়িয়ে আছে। নিজের পিছনে কাউকে অনুভব করায় করিম বলে, কে? কে আমার পিছনে কে? কেউ কি আছো এখানে? কিন্তু করিমের কথার পেছন থেকে কোনো উত্তর আসে না। এ দেখে করিম পিছনে ঘুরে তাকায়। করিম পিছনে ঘুরে তাকিয়ে অবাক করা একটা দৃশ্য দেখে। করিম দেখে ওর পেছনে মরিয়মপুরী দাঁড়িয়ে আছে। মরিয়মপুরী করিমের দিকে তাকিয়ে অঝরে কান্না করছে। এটা দেখে করিমও কান্না করতে থাকে আর দুজন দুজনের কাছে এসে জড়িয়ে ধরে। দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন করিম বলে, মরিয়ম, তুমি তুমি আসছো? করিমের কথায় মরিয়মপুরী বলে, হ্যাঁ, কেমন আছো তুমি? তোমাকে কত বছর পর দেখছি। পরীর কথায় করিমও বলে, আমিও তোমাকে কত বছর পর দেখছি। আমি ভাবতে পারিনি তোমাকে আবার দেখতে পাবো। তুমি কেমন আছো? ওই জিন সর্দারের ছেলে তোমাকে আটকে রেখেছে, তোমাকে বিয়ে করেছে। করিমের কথার জবাবে পরী বলে, হ্যাঁ, আমি এক মুহূর্তের জন্য ওখানে থাকতে চাই না। কিন্তু ওরা আমাকে জোর করে আটকে রেখেছে। তখন করিম বলেন, এখন তোমাদের ফিরে পেয়েছি। তোমাকে তো ফিরে পেয়েছি। এখন আর তোমাকে কোথাও যেতে দিব না। কিন্তু মরিয়ম, তুমি এত বছর পর ফিরে আসলে কিভাবে? তখন পরী বলে, তোমাকে যে জিন সর্দারের ছেলে বিয়ে করেছে, সে জিন সর্দারের ছেলে আজকে মারা গেছে। ও মারা যাওয়ায় জিন সর্দার সহ সবাই ওকে নিয়ে ব্যস্ত আছে। এই সুযোগে আমি ওখান থেকে পালিয়ে আসছি। কিন্তু জানো, আমার ভয় এখনো কাটেনি। কারণ জিন সর্দার আমাকে আবারও ধরে নিয়ে যেতে পারে। পরীর কথায় করিম বলেন, না, এটা হতে দিব না। আমি একজন কবিরাজ বা হুজুরের কাছে যাব, ওরা একটা না একটা ব্যবস্থা করবে নিশ্চয়ই। করিমের কথায় পরী বললেন যে সে কবিরাজ আমাকে আটকাতে পারবে না। আমার পিছনে পড়ে আছে একটা জিন গোত্রের জিন সর্দার। ভাবতে পারছো ওনার শক্তি কত? ওনার চেয়ে শক্তিশালী কোন জিন পরি বা কবিরাজ হলে তখন পারবে? মরিয়ম পরীর কথায় করিম চিন্তায় পড়ে যায়। তারপরে বলে, সুখ আমাদের কপালে নেই মনে হয়। চলো, বাড়িতে চলো। আমার বাড়িতে যাও না কতদিন হলো। করিমের কথায় মরিয়ম পরী করিমকে নিয়ে তার বাড়ির দিকে আসতে থাকে। পথে পরী করিমকে বলে, তোমাদের গ্রামের অনেক পরিবর্তন হয়েছে। আগে কিরকম ছিল, এখন কেমন হয়েছে? এভাবে কথা বলতে বলতে পরী ও করিম দুজনে বাড়িতে চলে আসে। করিমের বাড়িতে এসে পরী বলে, করিম, তুমি কি নতুন ঘর তুলেছ? তোমার আগের ঘর কোথায়? তখন করিম বলে, আগের ঘর তো নেই, ভেঙে গেছে। অনেকদিন ধরে বাড়িতে না থাকার কারণে ওগুলো ভেঙে গেছে। আর এত বছর পর আমি বাড়িতে আসায় গ্রামের সবাই আমাকে এই ঘরটা তুলে দিয়েছে। করিমের কথায় মরিয়ম পরী মন খারাপ করে বলে, মায়ের কবর কোথায়? তখন করিম তার মায়ের কবরের কাছে পরীকে নিয়ে গেলে সে কান্না করতে থাকে আর বলে, নিজের মা বাবাকে হারিয়ে আরেকটা মা পেয়েছি, তাকেও হারালাম। আমি মায়ের মৃত্যুর খবর পেয়েছি। আমি খোঁজ নিতে পারতাম, কিন্তু আসতে পারতাম না। মাকে শেষ দেখাও যে দেখতে পারলাম না। পরীর কথাও কান্নায় করিমও কান্না করতে থাকে আর বলে, কেঁদো না মরিয়ম, মায়ের জন্য দোয়া করি, আসো, ঘরে আসো। এই বলে দুজনে ঘরে আসে আর একসাথে একে অপরকে খাবার খাওয়ায় দেয়। এভাবে কেটে যায় সেই রাতটা। পরের দিন দিনের বেলা পরী করিমকে বলে, করিম শোনো, তুমি কারো কাছে একটা জাল নিয়ে আসো। আজকে রাতে থেকে তুমি সেই আগের মতো মাছ ধরবা। আমরা ফিরে যাব আমাদের অতীত জীবনে। আগে যেমন মাছ ধরে সংসার চালাতা, এখনও সেভাবে চলবে। পরীর কথায় করিম তাই করে। একটা জাল নিয়ে আসে আর সেই রাত থেকে আবার আগের মতো রাত করে নদীতে যায় মাছ ধরতে। আগের মতো পরীও যায় করিমের সাথে। তেমনি একদিন পরী ও করিম যায় নদীতে মাছ ধরতে। জ্যোৎস্নারাতে আকাশের তারাগুলো ঝলমল করছিল। এমন সুন্দর একটা পরিবেশে মরিয়ম পরী করিমের পাশে বসে সুখ দুঃখের কথা বলছিল। এমন সময় মরিয়ম পরী বলে, করিম, তোমাকে জিনের বাদশা ছেড়ে দিল কেন? তোমাকে তো উনি মৃত্যুদণ্ড দিয়েছিল। পরীর কথায় করিম বলে, আমি ওদের সাথে সবসময় ভালো ব্যবহার করতাম। আমার ভালো ব্যবহারে বাদশা হুজুর খুশি হয়ে আমাকে মুক্ত করে। ও, জানো, আমি ভাবতে পারিনি আমি তোমাকে বাড়িতে এসে দেখতে পারবো। আমি জিন রাজ্য থেকে পালিয়ে সোজা তোমাদের গ্রামে আসি। খোঁজ নিয়ে জানতে পারি তুমি বাড়িতে আসছো। পরীর কথায় করিম বলে, জানো, আমি তোমাকে প্রতিনিয়ত মিস করেছি। খুব মনে পড়তো তোমার কথা। করিম ও পরীর কথার মাঝে হঠাৎ করে পরী বলে, করিম, জালটা রাখো, আমার পিছনে আসো তাড়াতাড়ি। তখন করিম বলে, কেন, কি হয়েছে? পরী বলে, যা বলি তাই করো। আশেপাশের অবস্থা ভালো দেখছি না, এখানে কেউ আসছে মনে হচ্ছে, তাড়াতাড়ি আমার পিছনে আসো। পরীর কথায় করিম ওর পিছনে যেতেই সেখানে এসে হাজির হলো সেই জিন সর্দার, যে জিন সর্দারের ছেলের সাথে বিয়ে হয়েছে মরিয়ম পরীর। ওনার আশায় মরিয়ম পরী ভয়ে ভয়ে বললেন, আমি যাব না, আপনারা কেন আসছেন? তখন সেই জিন সর্দার বলেন, মরিয়ম পরী, তোমাকে বিয়ে করছে আমার ছেলে। তুমি আমার ছেলের বউ। গত ২-৩ দিন আগে আমার ছেলে মারা গেছে আর অমনি তুমি সেখান থেকে পালিয়ে আসছো। তখন মরিয়ম পরী বলে, আপনার ছেলে আমাকে জোর করে বিয়ে করে আটকে রেখেছে। এখন তো আপনার ছেলে বেঁচে নেই, তাহলে আমাকে কেন নিতে আসছেন? দেখুন, আমি করিমকে অনেক ভালোবাসি। করিম আমার স্বামী। দয়া করে আমাকে সংসার করতে দিন। আমাকে দয়া করে নিয়ে যাবেন না।
পরীর কথায় জিন সর্দার বলেন, আমার ছেলে বেঁচে নেই তো কি হয়েছে, তবুও তোমাকে আমার প্রাসাদে থাকতে হবে। তুমি জিন জাতীয় একটা মানুষের সাথে থাকবে, এটা কিভাবে হতে পারে? আমি জিনদের সর্দার। আমার রাজ্যের বাকি জিনেরা যদি জানতে পারে আমার ছেলের বউ একটা মানুষকে বিয়ে করে তার সাথে থাকছে, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে? আমাকে সবাই ছোট করবে। আমি তোমাকে এখানে থাকতে দিব না। তোমাকে আমার রাজ্যে থাকতে হবে। এদিকে তখন করিম বলে, সর্দার, দয়া করে এমনটা করবেন না। আমাদের দয়া করুন। আমাদের আলাদা করবেন না। কিন্তু করিমের কোনো কথা না শুনে মরিয়ম পরীকে ধরে নিয়ে গেলেন আর যাওয়ার সময় করিমের নৌকাটা উল্টো পানিতে ফেলে দিলেন। নৌকা উল্টো পানিতে ফেলে দেওয়ার পর করিম চিৎকার করতে থাকে আর সাঁতরে নদীর তীরে আসে। নদীর তীরে এসে করিম কান্না করতে থাকে আর বলতে থাকে, আমার মরিয়ম পরীকে ফিরিয়ে দাও, ওকে নিয়ে যেও না। কিন্তু ততক্ষণে ওরা পরীকে নিয়ে চলে গেছে। এদিকে করিমের চিৎকারে আশেপাশে একটু দূরে থাকা বাকি মাছ ধরা মাঝিরা সেখানে চলে আসে আর করিমকে ধরাধরি করে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে আসার পর করিম সে রাতে আর ঘুমায় না। এত বছর পর পরীকে পেয়েও যেন আবারও হারিয়ে ফেলল। সারা রাত না ঘুমিয়ে করিম পরের দিন সকাল হতে বেরিয়ে পড়ে হুজুর বা কবিরাজের খোঁজে। করিম মনে মনে কি জানি কোনো কবিরাজ বা হুজুর যদি পারে পরীকে ফিরিয়ে আনতে, এই ভেবে করিম অনেক হুজুর বা কবিরাজের কাছে যায়, কিন্তু কোনো হুজুর বা কবিরাজ পরীকে ফিরিয়ে আনতে সাহস করে না। কেউ সাহস না করার পরও করিম আশা ছাড়ে না, সে কবিরাজের খোঁজ করতে থাকে। করিম ও মরিয়ম পরীর ঘটনা কিন্তু করিম গ্রামের সবাইকে বলেছে। সবাই করিম ও মরিয়ম পরীর ঘটনা জানে। কথা তো আর বন্দি থাকে না, মুহূর্তে ছড়িয়ে যায় অনেকের মাঝে। তেমনি করিমের ঘটনা ছড়িয়ে যায় অনেক মানুষের মাঝে। সবার মতোই করিমের ঘটনাটা চলে আসে আমার কানে। আমি আমার বন্ধুর কাছে করিমের এই ঘটনাটা শুনি। আমার বন্ধুর খালার বাড়ি করিমের গ্রামে। আমার বন্ধু খালার কাছে এই ঘটনাটা শুনে আমার বলায় আমি তো অবাক হই। এই যেন সিনেমার কাহিনীকে হার মানায়। করিমের কাহিনী শুনে আমার অনেক ইচ্ছা হয় ওনাকে দেখার। একদিন আমিও আমার বন্ধু ঠিক করি, আমরা যাব করিমের গ্রামে। সেই প্ল্যান মতো আমরা যাব। ঠিক তখনই আমাদের গ্রামে একজন লোকের সাথে আমাদের দেখা হয়। আমাদের সাথে দেখা হয়, আমি ওনাকে সালাম দেই। আমার সালামের উত্তর দিয়ে উনি বলে, "আচ্ছা বাবা, এই গ্রামে সালাম কবিরাজের বাড়ি কোথায়?" ওনার মুখে সালাম দাদুর কথা শুনে আমি বললাম, "সালাম দাদু? কেন? ওনার কাছে কেন? উনি ওনার বাড়ি এই গ্রামেই। উনি সম্পর্কে আমার দাদু হন।" আমার কথায় উনি বলেন, "আমাকে কি ওনার কাছে নিয়ে যেতে পারবা?" তখন আমি বললাম, "এখন কিন্তু আমরা তো এক জায়গায় যাচ্ছি।" বলে ওনাকে ঠিকানা বললাম আমরা কোথায় যাচ্ছি। আমার কথা শুনে উনি যা বললেন, সেটা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি অবাক হয়ে উনার দিকে তাকিয়ে রইলাম। উনি আমাকে বললেন, "বাবা, তোমরা যার কাছে যাচ্ছ আমি সে। আমার নাম করিম।" উনি মরিয়মপুরীর বিষয়ে খোঁজ নিতে অনেক হুজুর কবিরাজ ঘুরে সালাম দাদুর খোঁজ পেয়েছে আর তার কাছে আসছে। উনি করিম কথাটা শুনে আমি ওনাকে জড়িয়ে ধরি আর বলি, "সত্যি আপনি করিম? আসুন আমার সাথে আসুন।" এই বলে ওনাকে গাছের ছায়ায় নিয়ে গেলাম। আর বললাম, "সত্যি আপনি করিম? মরিয়মপুরীর করিম?" তখন উনি বললেন, "হ্যাঁ, আমি সেই করিম। তুমি আমাকে সালাম কবিরাজের কাছে নিয়ে চলো না বাবা।" উনার কথায় আমি বললাম, "করিম চাচা, আমি আপনার জীবনের ঘটনা শুনেছি। আপনারও মরিয়মপুরীর জন্য আমার অনেক মায়া হয়। আপনি যে সালাম দাদুর কাছে আসছেন, উনি বাড়িতে নেই। উনি গেছেন একটা গ্রামে, সেখানে জিনের সমস্যার জন্য। উনি বাড়িতে আসলে আমি ওনাকে আপনার সাথে করে নিয়ে যাব উনার বাড়িতে।" আমার কথায় করিমের চোখে পানি চলে আসলো। উনি কান্না ভরা চোখে বললেন, "জানি না সালাম কবিরাজ কি বলবে। উনিও বাকি সবার মতো বলবেন কিনা। আমি মরিয়মপুরীকে ফিরিয়ে এনে দিতে পারবো না। পারবে না কি? কেউ পারবে?" করিমের কান্নায় আমার যে কতটা খারাপ লাগছিল, তখন উনার কান্না ভরা মুখ দেখে আমি বললাম, "করিম চাচা, আপনি কান্না করবেন না। আমি আপনাকে কথা দিলাম, আল্লাহর রহমতে আপনার মরিয়মপুরীকে আপনার কাছে ফিরিয়ে আনবো। আমাকে সাহায্য করবে আমার স্ত্রী আশাপুরী।" এখানে একটা কথা বলি। আ অনেকে হয়তো ভাবতে পারেন এই আশাপুরীটা আবার কি? যারা জানে না তাদের বলছি, আশাপুরী আমার বউ বাস্তবে না গল্পে। আশাপুরী কিভাবে আমার বউ হলো, এটা নিয়ে ৩ টা গল্প আছে আমার এই চ্যানেলে। আশাপুরীর ওই গল্পগুলো শুনুন, তাহলে সব বুঝতে পারবেন। যাই হোক, আমি ওনাকে বলি, "আপনি কাঁদবেন না। আপনি এখন বাড়িতে চলে যান। সালাম দাদু আসলে আমি ওনাকে নিয়ে আপনার বাড়িতে যাব। আপনার স্ত্রী মরিয়মপুরীকে ফিরিয়ে আনতে যার মুখোমুখি হতে হয় হব।" আমার কথায় করিম চাচা আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, "তাই যেন হয় বাবা। আমি যেন মরিয়মপুরীকে ফিরে পাই।" কথাটা বলে উনি হাত দিয়ে চোখের পানি মুছতে, মুছতে বাড়িতে চলে গেলেন। আরে না দাদু, এমনটা না। এটা ছাড়াও আরেকটা জরুরি কথা আছে। একটা অবাক করা করুণ ঘটনার মুখোমুখি হতে হবে তোমাকে আর আয়েশাপুরীকে। দুজন মিলে একটা মানুষকে সাহায্য করতে হবে। আমার কথায় দাদু আমার মুখের দিকে তাকিয়ে বললেন, "কি বলিস? কাকে সাহায্য করতে হবে? কে সে?" ওনার কথায় আমি বললাম, "করিম নামে একজন মানুষকে।" এ বলে আমি সালাম দাদুকে করিম ও মরিয়ম পরীর জীবনে ঘটে যাওয়া পুরো ঘটনাটা ওনাকে খুলে বললাম। সব শুনে কবিরাজ হয়েও সালাম দাদুর খারাপ লাগলে উনি অবাক হলেন। আমার সব কথা শুনে সালাম দাদুরও করিম ও মরিয়ম পরীর জন্য খারাপ লাগলো,
মন খারাপ হলো। তখন আমি দাদুকে বললাম, সবই তো শুনলে, এখন বলো আমাদের কি করা উচিত? করিমের কষ্ট দেখে আমার অনেক খারাপ লাগছে। দাদু, আমি ওনাকে কথা দিয়েছি, ওনাকে সাহায্য করব। তুমি কি বলো? আমার কথায় সালাম দাদু বললেন, হ্যাঁ, অবশ্যই আমরা করিমকে সাহায্য করব। তাহলে কি আজকে যাব করিমের বাড়িতে? দাদু বলে, আজকে? আজ না, আজকে সন্ধ্যায় তো ওই মানুষটার বাড়িতে যেতে হবে, আমরা কালকে যাই। দাদুর কথার জবাবে আমি বললাম, কালকে যাবা? ওকে, ঠিক আছে। আর শোনো, সন্ধ্যায় কখন যাব ওই বাড়িতে? আমিও যাব তোমার সাথে। আমার কথায় দাদু বলল, সন্ধ্যা হবার আগে আমার বাড়িতে আছিস, একসাথে যাব। দাদুর কথায় আমিও কথা না বাড়িয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মা বলল, নিষাদ, সারাদিন কই থাকিস বলতো? বড় হয়েছিস না, এভাবে আর কতদিন ঘুরবি? এবার তো একটু কাজ কাজ কর। কাজবাজ না করলে কিভাবে চলবে বল? তোকে তো আর মানুষের কাজ করতে বলিনি। তোর বাবাকে কাজে সাহায্য কর, নিজেদের জমি জমার কাজবাজ কর। বিয়ে করতে হবে না নাকি? মায়ের কথায় আমি বললাম, বিয়ে তো করেছি। কি, বিয়ে করেছিস মানে? কখন করলি? আমি বললাম, না মানে মজা করলাম। হইছে, তোকে আর মজা করতে হবে না। হাত মুখ ধুয়ে এসে খাবার খেয়ে নে। মায়ের কথায় হাত মুখ ধুয়ে খাবার খেয়ে ঘরে গিয়ে একটু রেস্ট করতে লাগলাম। সালাম দাদু বলেছে সন্ধ্যা হবার আগে যেতে হবে। ওনার কথা মতো সন্ধ্যা হবার আগে আমি দাদুর কাছে যাওয়ায় দাদু আমাকে নিয়ে চলে গেলেন সেই বাড়িতে। সে বাড়িতে যাবার পর ওই বাড়ির লোক ঘর থেকে বেরিয়ে সালাম দাদুকে বললেন, আপনি আসছেন, কাল রাত থেকে সমস্যাটা আরও বেড়ে গেছে। এতদিন তো দেখতাম আমাদের সামনে আমাদেরই মতো কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু কাল রাত থেকে সেটা ভয়ঙ্কর হয়ে গেছে। আমরা এখন ভয়ঙ্কর কিছু দেখি। এরকম ভয়ঙ্কর কিছু দেখায় সবাই এক ঘরে ঘুমিয়েছি। ওনাদের কথায় সালাম দাদু বললেন, আপনারা ভয় পাবেন না, আপনাদের পরিবারের উপর কালো জাদু করা হয়েছে। আমি কালো জাদু কাটানোর ব্যবস্থা করছি। এটা করতে পারলে আল্লাহর রহমতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। কথাটা বলে দাদু কাজ শুরু করলেন। বেশ কিছুক্ষণ নিজের মতো কাজ করে দাদু ওনাদের বললেন, শুনুন, আপনাদের সাথে শত্রুতা করে আপনাদের এই বাড়ির এরিয়ার মধ্যে 3টি তাবিজ মাটিতে পুঁতে রাখা হয়েছে। এখন এই 3টা তাবিজ তুলে আগুনে পুড়িয়ে ফেললে আশা করি আর কোনো সমস্যা হবে না। কিন্তু এই 3টা তাবিজ তুলতে হবে আজানের সময়। যতক্ষণ আজান হবে এই আজান চলাকালীন তাবিজ 3টা তুলতে হবে। যদি আজান চলার সময় তাবিজ 3টা তুলতে না পারি তাহলে ওই খারাপ জিনটা চলে আসবে আর আমার কাজে বাধা দিবে। কিছুক্ষণ পর ঈশার আজান দিবে, তাই আমাকে মাটি খোঁড়ার জন্য যা যা লাগে সব এনে দেন। দাদুর কথায় সেটাই করা হয়। ওরা মাটি খোঁড়ার জন্য দাদুকে জিনিসপত্র এনে দেয়। তখন দাদু বলে, এখন আপনার পরিবারের সবাই আপনাকে ঘরে চলে যান, যতক্ষণ না আজান শেষ হয় আর আমি আপনাদের বাহিরে আসতে না বলি ততক্ষণ কেউ ঘরের দরজা খুলবেন না, বাহিরে যা হয় হোক। কথাটা বলে দাদু আমাকে বললেন, নিষাদ, তুইও ঘরে যা। দাদু, আমি বাহিরে থাকি। না, তোকেও ঘরে যেতে হবে, যা। দাদুর কথায় আমিও ওদের সাথে ঘরে চলে গেলাম। আমরা ঘরে যাবার কিছুক্ষণ পর আজান শুরু হলো আর তখনই দাদু মাটিতে পুঁতে রাখা তাবিজগুলো তুলতে লাগলেন। আজান চলা অবস্থায় দাদু 2টা তাবিজ ভালোভাবে তুলতে পারলেও 3 নম্বর তাবিজটা তুলতে পারেনি। 3 নম্বর তাবিজটা তোলার সময় আজান শেষ হয়ে যায় আর দাদুর সামনে এসে দাঁড়ায় সেই ভয়ঙ্কর জিনটা। সেই জিনটা এসে দাদুকে বলে, সালাম, পারলি না, শেষ তাবিজটা তো তুলতে পারলি না, এখন তোর কি হবে? কথাটা বলে সে জিন রেগে দাদুর দিকে ছুটে আসতে থাকে। এমন সময় সেখানে চলে আসে বড় বাবা জিন। বড় বাবা জিন এসে সেই খারাপ জিনটাকে আঘাত করে আর বন্দী করে ফেলে। এই সুযোগে দাদু ওই 3 নম্বর তাবিজটা তুলে ফেলেন। ওই তাবিজটা তোলার পর সেগুলো আগুনে পুড়ে ফেলেন। তাবিজগুলো পুড়িয়ে ফেলার পর সালাম দাদু সবাইকে ডাক দেন। দাদুটাকে সবাই ঘর থেকে বেরিয়ে দাদুর কাছে আসায় উনি বলে, আল্লাহর রহমতে সমস্যা সমাধান হয়ে গেছে। এখন আপনাদের পরিবারের উপর থেকে কালো জাদু কাটানো হয়েছে। আপনাদের এখন থেকে আর কোনো সমস্যা হবে না। কিন্তু যে আপনার ক্ষতি করতে কালো জাদু করছে, উল্টো তার অনেক বড় ক্ষতি হবে। দাদুর কথায় ওনারা বললেন, আপনাকে অনেক ধন্যবাদ সালাম কবিরাজ, আপনি অনেক বড় উপকার করলেন আমাদের। ওনাদের কথায় দাদু বললেন, আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছে সেটা যদি আমি ভালো মানুষের কাজে ব্যবহার না করি, মানুষের উপকার না করি, তাহলে আমি গুনাহগার হব না। আমার জন্য দোয়া করবেন। আমরা তাহলে এখন আসি। এরপর আপনাদের কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, কেমন? কথাটা বলে সালাম দাদু ও আমি বাড়ির দিকে হাঁটতে থাকি। বাড়ির দিকে আসার সময় আমি দাদুকে বললাম, দাদু, এখন তো বেনাদের কাজ শেষ, তাহলে কালকে কি আমরা করিমের গ্রামে করিমের কাছে যেতে পারি?
আমার কথার জবাবে দাদু বলল, হ্যাঁ, ইনশাআল্লাহ, কালকে আমরা করিমের কাছে যাব। দাদুর কথায় আমি বেশ খুশি হলাম। কারণ মরিয়ম পরীকে হারিয়ে করিম বেশ অসহায়। করিম আর মরিয়ম পরীকে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগবে। যাই হোক, আমিও দাদু গল্প করছি আর বাড়ির দিকে আসছি। এমন সময় দাদু বললেন, ওই যে তোর পরীর সামনে দাঁড়িয়ে আছে, তুই কথা বল, আমি বাড়িতে গেলাম। আর শোন, কালকে সকালে বাড়িতে থাকিস, আমি তোকে নিয়ে যাব করিমের বাড়িতে। কথাটা বলে দাদু চলে গেলেন। দাদু চলে যাওয়ার পর আমি আয়শা পরীর কাছে গেলাম। ও রাস্তায় আমার সামনে দাঁড়িয়েছিল। আয়শা পরীর কাছে যেতে ও বলল, কোথায় গিয়েছিলে কবিরাজ মশাই? কালো জাদু কাটাতে? ওর কথায় আমি হাসি দিয়ে বললাম, কবিরাজ? আমি বুঝি কবিরাজ? কবিরাজ তো দাদু, আমি তো ওর সাথে যাই ঘটনা দেখতে। কথাটা বলে আমিও আশাপুরি বাড়ির দিকে হাঁটতে লাগলাম আর গল্প করতে লাগলাম। এমন সময় আশাপুরি বলল, কাল কোথায় যাবা? করিমের বাড়িতে? হ্যাঁ, তুমি নিশ্চয়ই খোঁজ পেয়ে গেছো করিম ও মরিয়মপুরীর কথা। আয়েশা, শোনো না, করিমের কষ্ট দেখে আমি ওনাকে কথা দিয়েছি সাহায্য করব। ওনাকে আমি তো সাহায্য করতে পারবো না, সাহায্য করবা তুমিও সালাম দাদু। তুমি যথেষ্ট চেষ্টা করবা করিমকে সাহায্য করার। ঠিক আছে। আমার কথায় আয়েশাপুরি বলল, তুমি ওনাকে কথা দিয়েছো সাহায্য করবে, আমি সেটা করব না তা কি হয়? আমি যথেষ্ট চেষ্টা করব। এই বলে দুজনে গল্প করতে করতে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর আশাপুরি চলে গেল। ও চলে যাওয়ায় আমি ঘরে ঢুকলাম। ঘরে ঢোকায় বাবা বললেন, ওই যে আসছে কবিরাজ মশাই। বাবার কথায় মা হেসে বলল, কবিরাজ বাবা কোথা থেকে ফিরলেন? বাবার কথায় আমি বললাম, আমি কি কবিরাজ? আমার জিনপরির ঘটনা ভালো লাগে, তাই আমি সালাম দাদুর সাথে ঘোরাঘুরি করি। আমার কথায় বাবা বললেন, ঘোরাঘুরি করে কি এতদিনে কবিরাজি শিখিসনি? না, আমি ওসব কবিরাজি করতে পারি না। আমার কথায় মা বললেন, তোকে কবিরাজি করতে হবে না। আমরা মজা করে বললাম, বস, খাবার খেয়ে ঘরে যা। মায়ের বসে খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে সালাম দাদু আমার বাড়ির কাছে এসে আমাকে ডাকলেন। দাদুর কাছে আমি রেডি হয়ে দুজনে রওনা করলাম করিমের বাড়ির দিকে। করিমের বাড়ি আমাদের বাড়ি থেকে দূর আছে, তাও ৩-৪টা গ্রাম পরে। আমি দাদু গল্প করছি আর হাঁটছি। এভাবে হাঁটতে হাঁটতে আমরা করিমের গ্রামে পৌঁছে গেলাম। সেখানে যাবার পর আমি করিমের গ্রামটা মুগ্ধ হয়ে দেখছিলাম। গ্রামটা আসলেই সুন্দর। আমরা করিমের গ্রামে যাবার পর নদীর পাড়ে একটা মানুষকে বসে থাকতে দেখি। ওনাকে দেখে একটু কাছে যেতেই দেখতে পাই ওটা করিম। করিমকে দেখে আমি সালাম দাদুকে বললাম, দাদু, ইনি সেই করিম। এদিকে আমাদের দেখে করিম দাঁড়িয়ে গেলেন। তখন আমি করিমকে বললাম, করিম, করিম চাচা, ইনি হলেন সালাম কবিরাজ, যার খোঁজে আপনি গত পরশু আমাদের গ্রামে গিয়েছিলেন। আমার কথায় করিম বললেন, ও, আপনারা আসছেন তাহলে? আমি তো ভেবেছিলাম হয়তো আসবেন না। আপনাদের না গতকাল আসার কথা ছিল? করিমের কথায় সালাম দাদু বললেন, কালকে একটু কাজ ছিল, তাই আসতে পারিনি। আমাদের আপনার বাড়িতে নিয়ে চলুন, বাড়িতে গিয়ে কথা বলি। দাদুর কথায় করিম আমাদের তার বাড়িতে নিয়ে যেতে লাগলেন। এমন সময় সেখানে আয়শাপুরী চলে আসলেন। আয়শাপুরী আসায় আমিও আয়শাপুরী ওদের পিছন পিছন হাঁটতে লাগলাম আর কথা বলতে লাগলাম। এমন সময় আমি পরীকে বললাম, আচ্ছা, আমরা করিমের বাড়িতে যাচ্ছি, ততক্ষণে তুমি চীন রাজ্যে গিয়ে মরিয়ম পরীর কোনো খোঁজ পাও কিনা দেখে আসো তো। আমার কথায় আয়শাপুরী তাই করল। ও চলে গেল মরিয়মপুরীর খোঁজে। ও চলে যাবার পর আমরাও চলে গেলাম করিমের বাড়িতে। আমরা করিমের বাড়িতে যাবার পর করিমের মুখে নানা কথা শুনলাম। সব শুনে সালাম দাদু বললেন, দেখি আয়শাপুরী আসুক, ও এসে কোনো খোঁজ দিতে পারে কিনা। কথা মতো সেটাই করা হলো। আমরা অপেক্ষা করতে লাগলাম। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আয়শাপুরী আসলো। আয়শাপুরী আসায় আমি জিজ্ঞেস করলাম, আয়শা, মরিয়মপুরীর বিষয়ে কিছু জানতে পারলে কি? আমার কথার জবাবে ও বলল, হ্যাঁ, মরিয়মপুরীর বিষয়ে জেনেছি, কথাও বলেছি। মরিয়মপুরীকে তো ওরা বেঁধে রাখেনি। ওদের রাজ্যের একটা নির্দিষ্ট সীমানা আছে, সেই সীমানার মধ্যে বন্দি করে রেখেছে। মরিয়মপুরী ওখানে ঘুরতে পারবে, কিন্তু ও এখানে আসতে পারবে না। আমি জিন রাজ্যে যাবার পর কৌশলে মরিয়মপুরীর কাছে যাই আর কথা বলি। তখন মরিয়মপুরী আমাকে বলে, আমাকে এখান থেকে নিয়ে যাওয়া এত সহজ না। এই জিন সর্দার অনেক শক্তিশালী ও অনেক চালাক। আশাপুরীর কথায় আমি বললাম, তাহলে উপায় কি? উনি কি কোনো উপায় বলেনি? তখন আয়েশাপুরী বললেন, হ্যাঁ, মরিয়ম পরী আমাকে বলেছে ওনার একটা বান্ধবী আছে ফাইজাপুরী, সেই ফাইজাপুরীর সাথে কথা বলতে। ফাইজাপুরীর বাবা কোনো উপায় নিশ্চয়ই বলতে পারবে। আয়েশাপুরীর কথায় সালাম দাদু বললেন, ঠিক আছে, তাহলে সেটাই করো। যাও, ফাইজাপুরীর সাথে কথা বলো। দাদুর কথায় আয়েশাপুরী ফাইজাপুরীর সাথে দেখা ও কথা বলতে গেল। এদিকে তখন সালাম দাদু বড় বাবা জিনকে স্মরণ করলেন আর ডাকতে লাগলেন। দাদুর ডাকে কিছুক্ষণের মধ্যে সেখানে আসলেন বড় বাবা জিন।
বড় বাবাজি আশায় দাদু সালাম দিয়ে বললেন, বড় বাবা, এই অসময়ে আপনাকে ডাকার জন্য দুঃখিত। আমি আমার কবিরাজি জীবনে অনেক মানুষের উপকার করেছি। আল্লাহর রহমতে বেশিরভাগ উপকার করছি আপনার সাহায্য নিয়ে। আজ সেরকম একটা উপকার করতে চাই। আপনি তো জিন, আপনি তো খবর খুব দ্রুত পেয়ে যান। আপনি নিশ্চয়ই এই করিম নামে মানুষটাও তার বউ মরিয়মপুরীর বিষয় জেনে গেছেন। আমি এই করিমকে সাহায্য করতে চাই। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন না, কিভাবে মরিয়মপুরীকে মুক্ত করতে পারবো? সালাম দাদুর কথায় বড় বাবা জিন কিছু না বলে বাতাসে মিলে গেল। বড় বাবা জিন বাতাসে মিলে যাবার বেশ কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, সালাম, আমি খোঁজ নিয়ে দেখলাম আমি যে খোঁজ নিতে গিয়েছি সেটা ওই জিন সর্দার বুঝতে পারছে। আমি সেখানে যাবার পর যা বুঝলাম তাতে মনে হয় না এত সহজে মরিয়মপুরীকে ওই জিন সর্দারের হাত থেকে মুক্ত করে ফিরিয়ে আনা যাবে। আসলে ওই জিন সর্দারের গোত্রে মোট জিনের সংখ্যা প্রায় 2 লাখের মতো। এখন মরিয়মপুরীকে ফিরিয়ে আনতে ওই 2 লাখ জিনের মুখোমুখি হতে হবে। ভাবছো বিষয়টা কত জটিল? বড় বাবা জিনের কথায় সালাম দাদু বললেন, তাহলে তো এটা চিন্তার বিষয়। এখন কি করব? তখন বড় বাবা জিন বললেন, আশাপুরি তো ফাইসাপুরীর সাথে কথা বলতে গেছে। দেখো, কোনো উপায় পাই কিনা। এর মাঝে আমিও খোঁজ করি। আশাপুরি ফিরে আসুক। আমি এখন চলে যাচ্ছি। তোমরা আজকে বাড়িতে যেও না। এই করিমের বাড়িতে থাকো। আমি সন্ধ্যায় আবার আসবো, কেমন? কথাটা বলে চলে গেলেন বড় বাবা জিন। উনি চলে যাবার পর করিম বললেন, আপনারা অনেক কষ্ট করে আসছেন। আমার জন্য অনেক কষ্টও করবেন। বসুন। কথাটা বলে করিম আমাদের কিছু খাবার এনে দিয়ে বললেন, খাবারগুলো খেয়ে নিন। করিমের কথায় ওনাকে আমাদের সাথে বসিয়ে তিনজনই খাবার খেয়ে নিলাম। খাবার শেষে গল্প করছিলাম, এমন সময় আয়শাপুরী আসলেন। সেখানে আয়শাপুরী আসায় ওকে জিজ্ঞেস করলাম, আয়শা, কিছু জানতে পারলে? আমার কথায় আয়শাপুরী বললেন, মরিয়মপুরীর কথায় ফাইজাপুরীর কাছে গেলাম। ওর কাছে যাবার পর ও তেমন কিছু তো বলল না। ওরা বলল যুদ্ধ করতে হবে। যুদ্ধ ছাড়াও আরেকটা উপায়ের কথা বলেছে, সেটা এখন না, পরে বলবো। আয়েশার কথায় সালাম দাদু বললেন, আয়েশাপুরি, আজকে সন্ধ্যায় বড় বাবা জিন আবার আসবে। বড় বাবা জিন আসার আগে আপনি আরেকবার জিন রাজ্যে যান তো, আর মরিয়মপুরীর সাথে গভীরভাবে আলোচনা করে আসুন। আপনি মরিয়মপুরীকে জিজ্ঞেস করবেন ওই জিন সর্দারের দুর্বলতা কোথায়, ওনাকে কিভাবে শায়েস্তা করা যাবে, হোক সেটা শক্তি দিয়ে বা বুদ্ধি দিয়ে। দাদুর কথায় আশাপুরি সেটাই করলেন। ও আবার চলে গেলেন মরিয়মপুরীর কাছে। এদিকে বেশ কিছুক্ষণ পর সন্ধ্যা হলো। সন্ধ্যা হওয়ার পর বড় বাবা জিন আবারও আসলেন। বড় বাবা জিন আসার পর দাদু বললেন, বড় বাবা, কিছু কি জানতে পেরেছেন? তখন বড় বাবা জিন বলে, কোনো উপায় তো দেখছি না। একটা উপায় আছে, যুদ্ধ করা। যুদ্ধ করা ছাড়া ওই জিন সর্দার মরিয়মপুরীকে কখনো ছেড়ে দেবে না। ওটা ওর সম্মান। মরিয়মপুরী করিমের সাথে সংসার করলে জিন রাজ্যের সব জিন সর্দারকে অসম্মান করবে। তাই জীবন থাকতে ওই জিন সর্দার মরিয়মপুরীকে ছাড়বে না। এখানে আরেকটা সমস্যা হলো, আমরা সবাই মিলে ওই জিন সর্দারের সাথে যুদ্ধ করতে গিয়ে যদি হেরে গিয়ে ফিরে আসি, তাহলে সমস্যাটা আরও বাড়বে। তখন ওই জিন সর্দার আমাদের পিছনে লাগবে, আমাদের সাথে এই গ্রামের মানুষের পিছনে লাগবে, ক্ষতি করবে। বড় বাবা জিনের কথা শেষ হতে সেখানে চলে আসলো আয়শাপুরী। আয়শাপুরী আসায় দাদু জিজ্ঞেস করলেন, মরিয়মপুরী কি কিছু বলল? তখন আয়শাপুরী বলল, বুদ্ধি দিয়ে ওই জিন সর্দারের কিছু করা যাবে না। ওই জিন সর্দারের সাথে যুদ্ধ করতে অনেক শক্তি ও ক্ষমতা নিয়ে তার সামনে যেতে হবে। পরীর কথায় দাদু বললেন, তাহলে এরকম শক্তি ও ক্ষমতা আমরা পাবো কোথায়? তখন আয়শাপুরী বলল, মরিয়মপুরী ও ফাইজাপুরীর বাবা একই কথা বলছে। ওরা বলছে আমার সাথে আবার শক্তি ফিরিয়ে নিয়ে আসতে, আর সেটা ওই চুড়ির মাধ্যমে। ওরা বলছে আমাকে আমার ওই শক্তিওয়ালা চুড়ি ফিরিয়ে আনতে। আমার হাতে ওই চুড়ি থাকলে তখন আমি হব অনেক শক্তিশালী, আর তখন ওই জিন সর্দারের কাছ থেকে মরিয়মপুরীকে মুক্ত করতে পারবো। আয়শাপুরীর কথায় আমরা সবাই অবাক। ওর হাতে 2টা চুড়ি থাকায় কত ঝামেলা হয়েছিল। অনেক ঝামেলা করে চুড়ি দুটো নষ্ট করতে হয়েছে। আবারও সেই চুড়ি ফিরিয়ে আনতে হবে। এদিকে পরীর কথায় সালাম দাদু বললেন, চুড়ি আবার ফিরে আনবো কিভাবে, সেটা কি জানতে পেরেছেন? দাদুর কথায় আয়শাপুরী বললেন, না, সেটা তো মরিয়মপুরী ও ফাইজাপুরী কেউ জানে না। তাহলে উপায়? উপায় কি? এমন সময় আমার মনে পড়ল সাজ্জাদ জিনের কথা। মনে আছে? সাজ্জাদ জিনের দাদা একজন তথ্য সংগ্রহকারী জিন। উনি আয়েশা পরিবারের একদম খুব ব্যাপারগুলো সম্পর্কে খুব ভালো করে জানতেন এবং আয়েশাপুরীর হাত থেকে চুরি নষ্ট করার উপায় বলেছিলেন। হ্যাঁ, উনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় জানবেন। এই ভেবে আমি সাজ্জাদ জিনকে স্মরণ করলাম, কিন্তু আমার স্মরণে সাজ্জাদ জিন আসলো না। ও না আসায় আমি ভাবলাম উনি হয়তো আমাকে ভুলে গেছে, হয়তো আসবে না। কিন্তু না, সাজ্জাদ জিন কিছুক্ষণ পর ঠিকই চলে আসলো। উনি এসে সবাইকে একসাথে দেখে সালাম দিলেন।
ওনার সালামের উত্তর দিয়ে আমি বললাম, "আপনি আসছেন? আমি তো ভেবেছি আসবেন কি না। কেমন আছেন আপনি?" আমার কথায় উনি বললেন, "আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সবাইকে একসাথে দেখছি। কোনো সমস্যা হয়েছে কি?" সাজ্জাদিনের কথায় আমি বললাম, "আরেকটা সমস্যায় পড়ে আপনাকে স্মরণ করছি। আমাদের একটা তথ্য লাগবে।" এই বলে মরিয়মপরী ও করিমের পুরো ঘটনাটা উনাকে খুলে বললাম। আমার কথায় সাজ্জাদিন বলল, "আপনারা সবাই করিমকে সাহায্য করবেন। এটা তো বেশ ভালো। ভালো কথা। আমিও আপনাদের সাথে আছি। আমি এখনই আমার দাদার কাছে যাচ্ছি আর খবর নিয়ে আসছি আয়েশাপুরের চুড়ি আবারও কোনোভাবে ফিরিয়ে আনা সম্ভব কিনা।" কথাটা বলে চলে গেল সাজ্জাদ। ও চলে যাবার পর আমরা সবাই ওর জন্য অপেক্ষা করছিলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সাজ্জাদ জিন ফিরে আসে। ও ফিরে আসায় বড় বাবা জিন বলে, "সাজ্জাদ, কিছু জানতে পারলে? তোমার দাদা কি কোনো উপায় বলল?" বড় বাবা জিনের কথায় সাজ্জাদ জিন বলল, "আমি দাদাকে সব ঘটনা বলার পর দাদা অনেক গভীরভাবে তথ্য নিয়ে বললেন, হ্যাঁ, উপায় আছে। আয়শাপুরীর চুড়ি আবারও ফিরিয়ে আনা সম্ভব।" কি? সত্যি সম্ভব? আমরা সবাই অবাক হয়ে বললাম। আমাদের কথায় সাজ্জাদ বলল, "হ্যাঁ, সত্যি সম্ভব। কিন্তু এর জন্য একটা কাজ করতে হবে। একটা উপায়ে ওই চুড়িটা ফিরিয়ে আনা যাবে।" তখন আমরা জিজ্ঞেস করলাম, "কি সেই উপায়? কি কাজ করলে চুড়িটা ফিরিয়ে আনা যাবে?" আমাদের কথায় সাজ্জাদ বলল, "আয়েশাপুরীর হাত থেকে যে চুড়িটা নষ্ট হয়েছিল, ওটা তো আর ফিরে আনা যাবে না। তবে আয়েশাপুরীর যে চুড়ি ছিল ওরকম সেম চুড়ি একটা আছে। একটা জিন গোত্রের কাছে সেই চুড়িটা নিয়ে আসতে হবে।" আমাদের জিনদের মধ্যে একদল জিন আছে যারা দেখতে দৈত্যের মতো বিশাল ও ভয়ঙ্কর। ওরা মূলত পানির জিন। পানির সমতলে ওরা থাকে। ওখানে ওদের রাজ্যে ওরা বেশি শক্তিশালী না হলেও দেখতে অনেক ভয়ঙ্কর। আমি আমার দাদার কাছে শুনলাম ওই জিন গোত্রের যে সর্দার, ওনার মেয়ের হাতে পরানো ছিল এই চুড়িটা। কিন্তু কয়েক মাস আগে ওনার মেয়েটা মারা যায়। ওনার মেয়ে মারা যাওয়ায় ওই চুড়িটা ওরা যত্ন সহকারে রেখে দেন। তখন এই চুড়িটা নিয়ে আসতে ওখানে যেতে হবে, ওদের সাথে কথা বলতে হবে। আর এই কাজটা করতে হবে কোনো মানুষকে। আর ঘটনা তো সবাই জানে না, সবাইকে দিয়ে এই কাজ করাও যাবে না। এই কাজ করতে হবে হয় নিশাতকে নইলে করিমকে। আমার মনে হয় নিশাত গেলে ভালো হবে, নইলে কারণ ও এখনো যুবক। সাজ্জাদ কথায় আমি বললাম, "হ্যাঁ, সমস্যা নেই। আমাকে বলুন, আমি কিভাবে যাব আর কখন যাব?" আমার কথায় বড় বাবা জিন বলল, "নিশাত, তুমি বিষয়টা যতটা সহজ ভাবছো, এতটা সহজ নয়। আমি ওই গোত্রের জিনদের চিনি। ওরা সহজে কাউকে কিছু দেয় না। ওদের মন অনেক পাষাণ। যদি তোমার কথায় মন গলে তাহলে তোমাকে ওই চুড়িটা দিয়ে দিবে। আর তোমার কথায় ওদের মন না গললে তোমাকে মেরে ফেলবে।" বড় বাবা জিনের কথা শেষ হতেই আয়শাপুরী বলল, "হ্যাঁ নিশাত, তুমি এটা করো না, সমস্যা হতে পারে।" আয়েশার কথায় আমি বললাম, "আমি করিমকে কথা দিয়েছি ওনাকে সাহায্য করব। আমি ওনাকে সাহায্য করব আর আমাকে সাহায্য করবে তোমরা। তোমরা সাহায্য করলে ইনশাল্লাহ ওই চুড়িটা নিয়ে আসতে কোনো সমস্যা হবে না। আর ওই চুড়িটা আনলে তোমার শক্তিও আগের মতো বেড়ে যাবে। কিন্তু নিশাত, এতে তোমার মৃত্যু ঝুঁকি আছে। তুমি কি এটা বুঝতে পারছো?" আয়েশাপুরীর কথা শুনে করিম বললেন, "নিশাত, তুমি থাকো, আমি না হয় যাই।" করিমের কথায় সাজ্জাদ বললেন, "আপনার তো বয়স হয়ে গেছে। তাছাড়া আপনি জিন রাজ্য থেকে সাজা ভোগ করে আসছেন। আপনি গেলে ওই জিনেরা আপনাকে সন্দেহ করতে পারে, রেখে যেতে পারে।" সাজ্জাদ কথায় আমি বললাম, "আমি যাবো, সবাই আমার জন্য দোয়া করেন। আর আমাকে কিভাবে সেখানে যেতে হবে এটা বলেন। আমি যাবো। যাবার আগে কয়েকবার বলে নেই, ওই চুড়ি পড়লে আশাপুরীর আবার কোনো সমস্যা হবে না তো? আবার যদি আগের মতো আশাপুরী আমার কাছে আসতে না পারে, আমি ওর কাছে যেতে না পারি?" তখন সাজ্জাদ বললেন, "না, না, এরকম কোনো সমস্যা হবে না। এরকম সমস্যা হবে তখন যখন ২ টা চুড়ি পড়বে। ও তো ২ টা চুড়ি পড়বে না, ১ টা পড়বে।" উনার কথায় আমি খুশি হয়ে বললাম, "তাহলে ঠিক আছে। চলুন, আমাকে নিয়ে চলুন।" আমার কথায় বড় বাবা বললেন, "আমি নিয়ে যাচ্ছি। আমি জানি কিভাবে তোমাকে ওখানে যেতে হবে। সাজ্জাদ, তোমার দাদা কি আর কিছু বলেছে? ওই জিনদের খুশি করতে কি কিছু নিয়ে যেতে হবে?" তখন সাজ্জাদ বললেন, "হ্যাঁ, আসলে কিভাবে যে বলি, শূকরের রক্ত নিয়ে যেতে বলেছে। ওই গোত্রের জিনেরা শূকরের রক্ত পছন্দ করে। ওগুলো নিয়ে গেলে ওরা খুশি হতে পারে।" সাজ্জাদ কথা মতো করিম বেশ কিছুক্ষণ খুঁজে শূকরের রক্ত নিয়ে আসলেন। ও রক্ত নিয়ে আসায় বড় বাবা বলল, "নিশাত, চলো আমার সাথে। আমার সাথে চলো, আমি যেতে, যেতে তোমাকে বলব কিভাবে কি করতে হবে।" বড় বাবা কথায় আমি সালাম দাদু করিম ও সেখানে থাকা সবার কাছে বিদায় নিলাম। আমি যাব। আমার বিপদ হতে পারে, তাই আয়েশাপুরী আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। ওর কান্না দেখে আমিও কান্না করায় ও আমাকে সাহস দিয়ে বলে, "কান্না করো না, আর ভয় পেও না। আমরা তো আছি। এখানে তোমার কোনো বিপদ হবার আগে আমরা ওখানে চলে যাব। যাও।"
তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আশাপুরীর কথায় আমি বড় বাবা জিনের সাথে বেরিয়ে গেলাম। বাইরে যাওয়ায় উনি আমার হাতটা ধরলেন। উনি আমার হাত ধরায় আমার মনে হলো আমি বরফের মতো শক্ত হয়ে গেছি। আমি বুঝতে পারছি আমি শূন্যে উঠছি, কিন্তু কোথাও যাচ্ছি তা জানি না। এভাবে বেশ কিছুক্ষণ পর উনি আমাকে একটা জায়গায় নিয়ে যায়। জায়গাটা একটা নদীর চর। মানে চারিদিকে নদীর মাঝখানে একটু চরের মতো। আমরা সেখানে দাঁড়িয়ে আছি। নদ-নদীর মাঝখানে চরের মতো ওই জায়গায় যখন আমরা দাঁড়িয়ে, সেখানে যাবার পর বড় বাবা জিন আমাকে বললেন, "নিশাত শোনো, এই যে এই নদীর ওই জায়গাটা দেখতে পাচ্ছ না? এখান দিয়ে তোমাকে নদীর গভীরে যেতে হবে। আমি এখন কিছু কাজ করব। এটা করার ফলে পানির এই জায়গাটায় পানি পাক খেতে থাকবে আর পাকের মাঝে একটা কালো হাত ভেসে আসবে। ওই কালো হাতটা ভেসে আসলে তুমি বিসমিল্লাহ বলে ওই হাতটার কাছে লাফ দিবা। তুমি ওখানে লাফ দেওয়ার সাথে, সাথে ওই যে হাতটার কথা বললাম ও কিন্তু একটা জিন। ওই জিনটা তোমাকে ধরে ফেলবে আর ওদের জিন রাজ্যে নিয়ে যাবে। তুমি ভয় পেও না। ওই জিনটা তোমার কোনো ক্ষতি করবে না, তোমার সাথে কথাও বলবে না। ওর কাজ মূলত কাউকে নিয়ে আসা যাওয়া করা, ও পথ দেখায়। তো ও তোমাকে পানির অনেক নিচে নিয়ে যাবার পর তুমি দেখবে পানির নিচে আলাদা একটা জগৎ, ওখানে একটা রাজ্য দেখবে। যেখানে গেলে দেখবে গাছের পাতা কালো। মানে আমাদের এখানে ঘাস বা গাছপালা যে সবুজ হয়, ওখানে গেলে দেখবে কালো। তো ওখানে যাওয়ার পর তুমি অনেক বড়, বড় দৈত্য আকারের জিনদেরও দেখবে। ওদের দেখে ভয় না পেয়ে বলবে সর্দারের কাছে যাবো। তখন ওরা তোমাকে সর্দারের কাছে নিয়ে গেলে তুমি সর্দারকে সব ঘটনা খুলে বলবে। বলবে, "আপনার মেয়ে তো এখন বেঁচে নেই। ও চুড়িটাও তো অন্য কেউ পড়তে পারবে না। যে একবার ওরকম চুড়ি পড়েছে সেই পারবে না।" যেই বলে আয়েশা পরীর কথা বলবে, তোমার কথায় যদি ওরা তোমাকে সেই চুড়িটা দেয়, তাহলে তো দিল, আর না দিলে তো কিছু করার নেই। তুমি ভয় পেও না। তুমি যেখানে যাচ্ছ আমরাও সেখানে যেতে পারি। আমরা আগে গেলে ওরা ভাবতো আমরা যুদ্ধ করতে আসছি বা ওই চুড়িটা পাবার লোভে আসছি। তাই তোমাকে আগে পাঠালাম, তুমি যাও। তোমার কোনো বিপদ দেখলে আমরা চলে যাব। বড় বাবা জিনের কথায় আমি বললাম, "ঠিক আছে, আপনি যাওয়ার ব্যবস্থা করুন।" আমার কথায় বড় বাবা জিন কি জানি পড়তে লাগলেন। এর ঠিক কিছুক্ষণ পর পানির মধ্যে ঘুরপাক সৃষ্টি হলো। আর সেখান থেকে বেরিয়ে এলো একটা হাত। হাতটা আসায় আমি কথামতো বিসমিল্লাহ বলে সেখানে লাফ দেবার সাথে, সাথেই মনে হলো আমাকে কেউ ধরে ফেললো আর দ্রুত পানির নিচে দিয়ে নিচে যেতে লাগলো। আমি ভয়ে চোখ খুলিনি। তবে বুঝতে পারছিলাম আমি পানির অনেক গভীরে যাচ্ছি। এভাবে কিছুক্ষণ যাবার পর হঠাৎ আমি ফিল করি কোথাও দাঁড়িয়ে আছি। এমন ফিল করায় আমি চোখ খুললাম। চোখ খুলে দেখি আমি ওই জিন রাজ্যে চলে গেছি। আমি চারদিকে তাকিয়ে দেখি কালো একটা জগৎ, গাছপালা, ফুল, ফল সব কালো। আমি সেখানে যাবার পর আরো ভয়ংকর কিছু জিনদের দেখি, যারা অনেক উঁচু লম্বা ছিল, জিনদের দৈত্যের মতো দেখাচ্ছে। চোখের সামনে এরকম ভয়ংকর কিছু জিনদের দেখি আরো, যারা অনেক উঁচু লম্বা ছিল দৈত্যের মতো। চোখের সামনে এরকম ভয়ংকর অবয়ব দেখে কার না ভয় লাগবে বলেন? আমারও অনেক ভয় লাগছিল। আমি ভয়ে, ভয়ে ওদের বললাম, "সর্দার, আমি সর্দারের কাছে যাবো।" আমার কথায় ওরা সর্দারের কাছে নিয়ে গেল। আমাকে সর্দারের কাছে নিয়ে যাবার পর আমি দেখলাম খুবই ভয়ংকর দেখতে, বৃদ্ধার মতো বিশাল একটা জিন। ওনার কাছে যাবার সাথে, সাথে উনি দাঁড়িয়ে বললেন, "মানুষ, মানুষ আমাদের রাজ্যে কেন?" ওনার কথায় আমি বললাম, "জি, আপনি ঠিক বলছেন। আমি মানুষ। আমি অনেক বড় বিপদে পড়ে আপনাদের রাজ্যে আপনার কাছে এসেছি।" আমার কথায় উনি কিছুক্ষণ চুপ থেকে আমাকে অবাক করে দিয়ে বলে উঠল, "চুড়ি, তুমি সেই চুড়িটা নিতে আসছো?" উনার কথায় আমি বেশ অবাক হলাম। আমি তো ওনাকে বলিনি, উনি কিভাবে জানলো? উনি আমাকে কথাটা বলায় আমি বললাম, "আপনি যেহেতু জেনে গেছেন আমি চুড়িটা নিতে এসেছি, এটাও নিশ্চয়ই জেনে গেছেন কেন চুড়িটা নিতে এসেছি? আশাপুরীর জন্য। আশাপুরী আমার বউ। হ্যাঁ, আমরা আলাদা জাতি। তবুও ভালোবেসে বিয়ে করেছি একে অপরকে। আমি মরিয়মপুরীকে সাহায্য করতে চাই।" কথাটা বলে ওনাকে করিম ও মরিয়মপুরীর সব ঘটনা খুলে বললাম। ওনাকে এটাও বললাম, "আপনার মেয়ে তো আর বেঁচে নেই। ওই চুড়িটাও আর অন্য কোনো জিনেরা পড়তে পারবে না। এটা পড়তে পারবে একমাত্র আয়েশাপুরী। তাই দয়া করে আমাকে যদি ওই চুড়িটা দেন, তো আমারও সবার অনেক উপকার হয়।" এই বলে আমি সাথে করে নিয়ে যাওয়া শূকরের রক্ত ওনাকে দিয়ে বললাম, "এই নিন, এই ছোট উপহারটা আপনার জন্য।" আমার দেয়া উপহার পেয়ে উনি বললেন, "এটা আমার অনেক পছন্দের। তোমাকে নিশ্চয়ই কোনো জিন বলেছে। আমি তোমার উপর খুশি। তুমি কিছুক্ষণের জন্য আমার প্রাসাদে যাও। এর মাঝে আমি চিন্তা ভাবনা করে খোঁজ নিয়ে দেখি তোমাকে ওই চুড়িটা দেয়া যায় কিনা।"
এই বলে সেই জিন সর্দার হাত দিয়ে ইশারা করায় দুজন ভয়ঙ্কর দেখতে নারী অবয়ব আমাকে একটা রুমে নিয়ে গেলেন। সে রুমে নিয়ে যাওয়ায় আমি সেখানেই বসে অপেক্ষা করছিলাম। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ আমার ঘুম এসে যায়। আমার এতটাই ঘুম আসে যে আমি সেখানেই ঘুমিয়ে পড়ি। আমার যখন ঘুম ভেঙে যায়, তখন আমি দেখি আমি একটা খাঁচার ভিতর শুয়ে আছি। ঘুম ভেঙে যাওয়ায় নিজেকে খাঁচার ভিতর দেখে চিৎকার দেই। আমার চিৎকারে সেখানে জিন সর্দার সহ আরও অনেক জিনেরা চলে আসে। ওরা আসায় আমি বলি, "সর্দার, আমি এখানে কেন? আমাকে এখানে কে রাখলো?" আমার কথায় উনি একটা ভয়ংকর হাসি দিয়ে বলল, "তোর মনে হয় আর বাড়ি ফিরে হবে না রে? তোর আর বাড়ি ফেরা হবে না। কারণ একটু পর তোকে আমরা আমাদের দেবতার নামে বলি দিব।" উনার কথায় আমি বললাম, "মানে? মানে কেন? আমি কি অপরাধ করলাম? আপনি দয়া করে এমনটা করবেন না। আমাকে আমাকে আপনারা ছুটিটা না দিলে বাড়িতে চলে যেতে দিন।" আমার কথায় জিন সর্দার বলল, "না, তোকে আর চুড়িটা দিব না। তোকে বাড়িতেও যেতে দিব না। আমি তোর কথায় শুরুতেই খুশি হয়েছিলাম। ভেবেছিলাম তোকে চুড়িটা দিয়ে দিব। কিন্তু পরে তোর বিষয়ে খোঁজ নেওয়ার পর আমি আমার চিন্তা পাল্টে ফেললাম। তোকে একটু পর দেবতার নামে বলে দিব। কেন জানিস? কারণ তাতে দেবতা আমাদের উপর খুশি হবে। এতে আমাদের গোত্রের সবাই হব শক্তিশালী। আজ তোর মৃত্যুর জন্য দায়ী তোর বয়স। আমি তোর বিষয়ে খোঁজ করতে জানতে পারি আজ তোর বয়স ২১ বছর ২১ দিন। এই কারণে তোর জীবনে কাল হয়ে আসছে। আমরা যদি কোনো দেবতার নামে বলি দেই তাহলে সেটার বয়স এরকমই হয়। আমরা যেমন শূকরের রক্ত পছন্দ করি, আমাদের দেবতা তেমন মানুষের রক্ত পছন্দ করে। তোর বয়স ২১ বছর ২১ দিন। তাই তোকে বলি দেবার চিন্তা মাথায় আসছে। ওদের কথা শুনে আমার তো অবস্থা শেষ। আমার নিজের তো জানা নেই আমার বয়স আজ ২১ বছর ২১ দিন। এমন সময় সেই জিন সর্দার অন্য জিনদের অনুমতি দিলেন। উনার অনুমতিতে আমাকে ওরা একটা অন্যরকম ঘরে নিয়ে গেল। সেখানে যাবার পর আমি অবাক করা একটা জিনিস দেখলাম। আমি দেখলাম সেই চুড়িটা ওখানে একটা জায়গায় রাখা। আর চুড়িটার পাশে বিশাল আকারের দুটো সাপ। আসলে ওরা সাপ না, ওরা জিন। সাপরূপে হয়তো চুড়িটা পাহারা দিচ্ছে। আমাকে সেখানে নিয়ে যাবার পর জিন সর্দার বলল, "ওকে খাঁচা থেকে বের করো।" ওনার কথায় আমাকে খাঁচার দরজা খুলে দেওয়া হলো। খাঁচার দরজা খুলতেই আমি বাহিরে বেরিয়ে আসলাম। বাইরে আসার পর অবাক করা একটা ঘটনা ঘটল। খাঁচা থেকে বাইরে আসার পর মনে হলো আমাকে কেউ ধরে রেখেছে। আমি নড়াচড়া তেমন করতে পারছিলাম না। এমন সময় সর্দার আমাকে শুয়ে দেওয়ার হুকুম দিলেন। আমাকে দুজন জিন এসেই ধরে ফেলল। এদিকে আমি জীবনের মায়ায় চিৎকার করছি আর বলছি, "আমাকে ছেড়ে দিন।" কিন্তু ওরা আমার কোনো কথা না শুনে আমাকে শুয়ে দিলেন বলি দেওয়ার জন্য। আমি ছটফট করছি। ওই জিন সর্দার আমাকে বলি দিবে এখন। এমন একটা সময় সেখানে আসলেন বড় বাবা জিন, আয়েশা, পরি, ফাইজা ইত্যাদি। সাজ্জাদ জিন ওর সাথে আসছে, সাজ্জাদ জিনের দাদাও এসছে। ওরা এসে বড় বাবা জিন বলল, "দাঁড়ান, কি করছেন আপনি? ওই ছেলেটা তো এমন কোনো অপরাধ করেনি যে আপনি উনি বলি দিবেন ওনাকে।" বড় বাবা জিনের কথায় সে জিন সর্দার সব ঘটনা বলে আর বলে, "একে বলি দিলে আমাদের জিন গোত্রের মঙ্গল হবে।" কথাটা বলেই আমাকে আবারও বলি দিতে যাবে তখনই বড় বাবা জিন সেই জিন সর্দারের উপর আক্রমণ করলেন, ওনাকে আঘাত করে ফেলে দিলেন। সে জিন সর্দারকে আঘাত করায় ওনার রাজ্যের বাকি জিনেরা রেগে যায় আর শুরু হয় দুই কুলের দলের মধ্যে যুদ্ধ। ওই জিন রাজ্যের জিনগুলো দেখতে দৈত্যের মতো বড় ভয়ঙ্কর হলেও কিন্তু শক্তিশালী না, খুব একটা শক্তি কম। বড় বাবা জিন ও সাজ্জাদ জিনের দাদা এরা কিন্তু বয়স্ক জিন। এদের দুজনের শক্তি অনেক। যাই হোক, দুই দলের মধ্যে যুদ্ধের সময় বড় বাবা জিন আয়েশা পরীকে ডাক দিয়ে বলে, "আয়েশা, যাও ওই চুড়ির কাছে যাও আর চুড়িটাতে নিষাদের শরীরের একটু রক্ত লাগিয়ে হাতে পড়ো।" বড় বাবা জিনের কথায় আয়েশাপুরী ওই চুড়িটার দিকে যাওয়ার সময় দুজন জিন এসে আয়েশাপুরীকে আঘাত করে। ওদের আঘাতে আয়েশাপুরী পড়ে গেলেও পরে ঠিকই পৌঁছে যায় ওই চুড়ির কাছে। আয়েশাপুরী চুড়িটার কাছে গিয়ে চুড়িটা নিয়ে সেটাতে আমার রক্ত লাগিয়ে হাতে পড়ে নেয়। আয়েশাপুরী চুড়িটা হাতে পড়ার সাথে সাথে ওর শরীরটা কেমন ঝাঁকি দিয়ে ওঠে আর জায়গায় হঠাৎ বিদ্যুৎ চমকানোর মতো করে আলো হয়। আশাপুরি চুড়িটা পুড়ে সেখানে দাঁড়ানোর সাথে সাথে দুই দলের যুদ্ধ থেমে যায় আর ওই জিন সর্দার ভয়ে ভয়ে বলে, "ঠিক আছে, আমি হার মেনে নিচ্ছি। ওই চুড়িটা এখন থেকে আশাপুরীর। আমাদের কিছু করবেন না। আমরা মাপ চাচ্ছি।" সেই জিন সর্দারের কথায় বড় বাবা জিন বললেন, "ঠিক আছে, আমরা কোনো ঝামেলা চাই না। আপনাদের আজ মাপ করে দিলাম, কিন্তু ভবিষ্যতে কোনো রকম ঝামেলা করতে আসবেন না।" কথাটা বলে বড় বাবা জিন বললেন, "চলো সবাই।" এই বলে আমি সহ সেখানে যাওয়া সবাই
আবারও ফিরে আসলাম করিমের বাড়িতে। সেখানে আসার পর বড় বাবা জিন বলল, "আল্লাহর রহমতে আমরা চুড়িটা নিয়ে আসতে পারলাম। এখন থেকে আয়েশাপুরী আবার ওর শক্তি ফিরে পাবে। কিন্তু ভুল করে ২ টা চুড়ি পরা যাবে না। ২ টা চুড়ি পরলে আগের মতো শক্তি বাড়বে ঠিকই, কিন্তু নিষাদের কাছে আসতে পারবে না।" বড় বাবা জিনের কথায় আসলাম দাদু বললেন, "আচ্ছা বড় বাবা, এখন কি তাহলে কি করব? মরিয়ম কি হবে? মরিয়মপুরীকে এখন ওই জিন সর্দারের কাছ থেকে কিভাবে নিয়ে আসবো?" সালাম দাদুর কথায় বড় বাবা জিন বললেন, "তুমি আজ রাতে ওই জিন রাজ্যের যাবা, তোমাকে নিয়ে যাবে ফাইজাপুরী। ফাইজাপুরী তোমাকে জিন রাজ্যে নিয়ে যাবার পর তুমি ওই সর্দারকে প্রথমে বুঝিয়ে বলবা, ওনাকে বলবা মরিয়মপুরীকে যেন ছেড়ে দেয়। তোমরা সোজা কথায় যদি ওকে ছেড়ে না দেয়, তখন সেখানে যাবে আয়েশাপুরী। আয়েশাপুরী গিয়ে মরিয়মপুরীকে নিয়ে আসবে।" বড় বাবা জিনের কথায় সালাম দাদু বললেন, "শুধু আয়েশাপুরী যাবে, আপনারা যাবেন না?" তখন বড় বাবা জিন বলল, সালাম, তুমি জানো না আয়েশাপুরীর শক্তির বিষয়ে? ওর হাতে চুড়িটার পাওয়ার জানো? ওর প্রকার জানো? হাজার 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 জিন পারবে না একা এই চুড়ির সাথে। আয়েশাপুরী একাই যথেষ্ট ওখানে। তারপরেও যদি পরবর্তীতে কোনো সমস্যা আমরা বুঝতে পারি, তাহলে আমরা পরে যাব।" ওনার কথায় দাদা বললেন, "ঠিক আছে, তাই হবে।" এদিকে তখন বড় বাবা জিন, সাজ্জাদ জিন ও সাজ্জাদ জিনদের সাথে দাদা সবার কাছে তখন বিদায় নিয়ে সেখান থেকে চলে গেলেন। ওরা চলে যাবার পর ফাইজা পরি বলল, "আচ্ছা, আমি এখন তাহলে আসি। রাত হলে আমি আবার আসব। আর সালাম দাদুকে নিয়ে জিন রাজ্যে মরিয়মপুরীর কাছে যাব।" কথাটা বলে ও চলে যাওয়ায় করিম কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে করিম বললেন, "আমি ভেবেছি মরিয়মপুরীকে কখনো পাবো না। কিন্তু আপনারা সবাই মিলে আমাকে আশার আলো দেখালেন। আমার আর মরিয়মপুরীর জন্য অনেক কষ্ট করছেন আপনারা। এখনও করে যাচ্ছেন। আপনাদের এই উপকারের ঋণ কিভাবে দিব?" করিমের কথায় আমি ওনার কাছে গিয়ে বললাম, "করিম চাচা, আমি আপনাকে কথা দিয়েছিলাম, সাহায্য করব। আমি আমার কথা রাখলাম ইনশাআল্লাহ। জিনপুরীদের সাহায্য আমিও সালাম দাদুর যথেষ্ট চেষ্টা করব।" আমার কথায় করিম বলল, "দুদিন ধরে আমার বাড়িতে ভালো-মন্দ কিছু খাওয়াতে পারছি না। তবুও যা পারছি খাওয়ানোর চেষ্টা করছি। হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নেন।" করিমের কথায় আমি বললাম, "আমার এখন খেতে ইচ্ছে করছে না। সালাম দাদুকে খেতে দিন। আমিও আশা করি একটু নদীর পাড় থেকে আসি।" কথাটা বলে আমি চলে গেলাম বাহিরে নদীর পাড়ে। আমার সাথে আশাপুরীও গেলেন নদীর পাড়ে। সেখানে যাবার পর আমি আশাপুরীকে বললাম, "কি, নিজের শক্তি ফিরে পেয়ে কেমন লাগছে?" আমার কথায় আশাপুরী বলল, "ভালো লাগছে, আবার খারাপও লাগছে। জানো, বেশি ক্ষমতা থাকলে অহংকার বাড়ে। আমি তো অহংকারীদের দলে থাকতে চাই না। আমি চুড়িটা নিয়ে আসতাম না যদি মরিয়মপুরীকে মুক্ত করতে না হতো। তুমি করিমকে কথা দিয়েছিলে। তোমার সম্মান রাখতে আমার এটা করতে হচ্ছে।" এ বলে দুজনে সেখানে বেশ কিছুক্ষণ গল্প করলাম। গল্পের এই ফাঁকে আমি আয়েশাকে বললাম, "দেখলে জায়গাটা কত সুন্দর? এই নদীর পাড়ে গড়ে উঠে করিম ও মরিয়মপুরীর ভালোবাসা। ওরা এখানেই গল্প করত, সময় কাটাতো। ওদের প্রেমের ইতিহাসটা অন্যরকম, তাই না?" আমার কথায় আয়েশাপুরী বলল, "তোমার আমার প্রেমের কাহিনীও কম না। চলো, আমরা দুজন এখানেই সন্ধ্যা হওয়া পর্যন্ত সময় কাটাই।" কথাটা বলে সেখানেই দুজনে সময় কাটাতে লাগলাম সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা হওয়ার পর আমিও আশাপুরী আবারও করিমের বাড়িতে ফিরে গিয়ে দেখলাম ফাইজাপুরী চলে আসছে সেখানে। তখন সালাম দাদু আমাকে বললেন, "নিশাদ, আসছিস তোরা? আমরা চলে যাচ্ছি।" আমি গিয়ে ওই জিন সর্দারের সাথে আগে কথা বলে দেখি উনি রাজি হলে তো হলো, তা না হলে আয়শাপুরী চলে যাবে। দাদুর কথায় আয়শাপুরী বলল, "দাদু, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যান। আমি আপনাদের আশেপাশে থাকব।" আয়শাপুরীর কথায় দাদু মনের সাহস নিয়ে আল্লাহর উপরে ভরসা রেখে ফাইজাপুরীর সাথে চলে গেল জিন রাজ্যে মরিয়মপুরীর কাছে। সালাম দাদু ও ফাইজাপুরী জিন রাজ্যে যাবার পর ওরা সরাসরি মরিয়মপুরীর কাছে যায়। ওরা মরিয়মপুরীর কাছে যাওয়ায় মরিয়মপুরী ফাইজার কাছে এসে বলে, "ফাইজা, তুই কেমন আছিস? ইনি কে? ইনি তো চিন্তার মধ্যে কেউ না। এনাকে দেখে তো মানুষ বলে মনে হয় না। এনাকে এখানে নিয়ে আসছিস কেন?" মরিয়মপুরীর কথায় ফাইজাপুরী বলে, "তোকে ছাড়াতে নিয়ে আসছি। উনি একজন কবিরাজ। অনেক কাহিনী হয়ে গেছে তোকে ছাড়ানোর জন্য। আস্তে আস্তে সব জানতে পারবি। এখন উনি এই রাজ্যের জিন সর্দারের সাথে কথা বলবে। উনি সহজে রাজি না হলে তখন অন্য ব্যবস্থা করতে হবে।" ফাইজাপুরীর কথায় মরিয়মপুরী বললেন, "না ফাইজা, তোমরা এই রাজ্যের জিন সর্দারকে চেনো না। ওনার রাজ্যে অনেক জিন আছে। তোমরা ফিরে যাও।
নইলে সমস্যা হতে পারে। মরিয়মপুরীর কথায় সালাম দাদু বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আগে কথা বলে দেখি। এদিকে সালাম দাদু ও ফাইজাপুরী সেখানে যাওয়ার সাথে সাথে জিন সর্দারের কাছে খবর চলে গেছে, আর সাথে সাথে সেখানে চলে আসছে জিন সর্দার। উনি আসার পর সালাম দাদুকে দেখে বলে, কে আপনি? আপনি তো মানুষ, এখানে কি করেন? মরিয়মপুরীর কাছে কি আপনার? ওনার কথায় সালাম দাদু বলেন, আমি আসছি আপনার সাথে কথা বলতে। আসলে আমি চাই আপনি মরিয়মপুরীকে ছেড়ে দেন। দেখেন, মরিয়মপুরীর জন্য একটা ছেলে ধুকে ধুকে মরছে, কষ্টে দিন কাটাচ্ছে। আপনার ছেলে তো বেঁচে নেই, তাহলে কেন ওকে আটকে রাখছেন? আমি দয়া করে মরিয়মপুরীকে ছেড়ে দিন, এই অনুরোধটুকু করার জন্য আমি এখানে আসছি। সালাম দাদুর কথায় সে জিন সর্দার কিছুক্ষণ চুপ থেকে বলল, বন্দি করো। বন্দি করো কথাটা শুনে কয়েকটা জিন সালাম দাদু ও ফাইজাপুরীকে বন্দি করে ফেলল। তখন ফাইজাপুরী বলল, আমাদের ছেড়ে দিন, নইলে আপনাদের অবস্থা খারাপ হবে, ছেড়ে দিন আমাকে। ফাইজাপুরীর কথায় একটা জিন ফাইজাপুরীকে একটা আঘাত করলো। ফাইজাপুরীকে আঘাত করার সাথে সাথে সেখানে এসে দাঁড়ালো আয়েশাপুরী। আয়েশাপুরী আসায় সে জিন সর্দার আয়েশাপুরীর দিকে তাকিয়ে রইল। এদিকে ঠিক তখনই পিছন থেকে একটা জিন এসে সে জিন সর্দারের কানে কানে যেন কি বলল। ওরা শুনে জিন সর্দার বললেন, আয়েশাপুরী, আমি তোমার বিষয় শুনেছি, আমি তোমার সাথে কোনো ঝামেলা চাই না, আর আমি তোমাকে ভয়ও পাই না, তুমি এখান থেকে চলে যাও। জিন সর্দারের কথায় আয়েশাপুরী বলল, মরিয়মপুরীকে নিতে আসছি, ওকে ওকে নিয়ে যাব, ছেড়ে দিন ওকে। আশাপুরীর কথায় জিন সর্দার বলল, হুমকি? আমাকে হুমকি দেওয়ার সাহস পাও কোথায়? কথাটা বলে উনি হাত দিয়ে ইশারা করার সাথে সাথেই কয়েকটা জিন ছুটে আসলেন আয়শাপুরীর কাছে। এদিকে ঠিক তখনই মুহূর্তের মধ্যে আয়শাপুরী ওই জিনদের আঘাত করে ফেলে দিলেন। আয়শাপুরীর এমন আচরণে জিন সর্দার রেগে সকল জিনদের বললেন আয়শাপুরীকে ধরতে। সর্দারের কথায় হাজার হাজার জিন ছুটে আসতে লাগলেন আয়শাপুরীর দিকে। ঠিক তখনই আয়শাপুরী কয়েকশো জিনকে মেরে সোজা গিয়ে সে জিন সর্দারকে আঘাত করতে লাগলেন। আশাপুরী সেই জিন সর্দারের আঘাত করছে দেখে বাকি জিনেরা ভয়ে ওর কাছে কেউ যাচ্ছে না। এদিকে প্রচণ্ড আঘাতে জিন সর্দার চিৎকার করছে। আশাপুরীর আঘাতে জিন সর্দার অনেক দুর্বল হয়ে পড়ে। তখন সেই জিন সর্দার বলে, ঠিক আছে, আমি মরিয়ম পরীকে ছেড়ে দিচ্ছি, ওকে নিয়ে যাও, আমি বাধা দেব না। জিন সর্দারের কথায় আয়শাপুরী, সালাম দাদু, ফাইজাপুরী ও মরিয়ম পরীকে নিয়ে ফিরে আসলেন। আমরা করিমের বাসায় ফিরে আসায় আমরা সবাই অনেক খুশি। তাহলে অবশেষে মরিয়ম পরীকে ফিরিয়ে নিয়ে আসতে পারছে। এদিকে মরিয়ম পরী আসায় করিম ও মরিয়ম পরী দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। ওদের কান্না যেন আনন্দের কান্না। মরিয়ম পরী করিমের কাছে ফিরে আসায় সালাম দাদু বললেন, করিম, তুমি তোমার পরীকে ফিরে পেয়েছ, আমরা ওকে ফিরে এনে অনেক খুশি। আমরা মরিয়ম পরীকে ফিরিয়ে এনেছি, এখন আমাদের দায়িত্ব শেষ, আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। সালাম দাদুর কথায় করিম সালাম দাদুকে বললেন, আপনাদের যে কি বলে ধন্যবাদ দিব, আপনারা আমারও মরিয়মপুরীর জন্য অনেক কষ্ট করলেন। করিমের কথায় দাদু বললেন, সাহায্য করতে হলে তো কষ্ট করতেই হবে, তোমরা এখন সুখে থাকো, ভালো থাকো, এটাই চাই। আর হ্যাঁ, একটা কথা, তোমাদের যেন ভবিষ্যতে কোনো সমস্যা না হয় সেজন্য বাড়িটা বন্দি করে দিয়ে গেলাম। তারপরও কোনো জিনপুরি ঘটিত সমস্যা হলে আমাকে জানাবে। এদিকে আমিও করিমের সাথে কথা বলে বিদায় নিলাম। তখন মরিয়মপুরী আমাদের উদ্দেশ্য করে বলল, আপনারা আমার জন্য অনেক কিছু করছেন, আপনার উপকার কখনো ভুলব না। কখনো আমার সাহায্যের প্রয়োজন হলে আমাকে স্মরণ করবেন, আমি ছুটে আসবো আপনাদের কাছে। মরিয়মপুরীর কথাটা শুনে আমি আয়শাপুরী ও সালাম দাদু চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর মা বলল, 3 দিন ধরে বাড়িতে নেই, কোথায় গিয়েছিলি? মায়ের কথায় আমি কিছু না লুকিয়ে শুধু করিম আর মরিয়মপুরীর ঘটনা বললাম। মাকে বললাম, সালাম দাদু মরিয়মপুরীকে ফিরিয়ে এনেছে, এটাই দেখতে গিয়েছিলাম। কথাটা বলে আমি ঘরে গিয়ে শুয়ে পড়ি। 2-3 দিন ধরে ভালো ঘুমাতে পারিনি। এই ঘটনার 2 দিন পর এক বিকালে আমি বাড়িতে দেখলাম বাবা একজন অপরিচিত লোকের সাথে কথা বলছে। লোকটাকে আমি চিনি না। ওনাকে না চেনায় মাকে বললাম, আচ্ছা মা, বাবা কার সাথে কথা বলছে? কে উনি? আমার কথার জবাবে মা বলল, উনি উনি তো ঘটক। তোমার বাবা ঘটকের সাথে কথা বলছে তোমার বিয়ের জন্য। বিয়ের জন্য দেখবে বলে, তোমাকে বিয়ে দিব সেজন্য। মানে? না মা, এখন বিয়ে করব না। বাবাকে বলো না আরও কয়েকটা বছর যেতে। আমার কথায় মা বলল, কয়েক বছর যাবে মানে? না না, আর দেরি করা যাবে না। তোকে বিয়ে না দিলে তুই সংসারী হবি না, তোর সালাম দাদুর সাথে ঘুরে বেড়ুবি। মায়ের কথায় আমি বললাম, বিয়ে করলে সংসারী হব, তোমাকে কে বলল?
তোমরা যা খুশি করো, আমি এখন বিয়ে টিয়ে করব না। কথাটা বলে চলে গেলাম বাহিরে। আমি বাহিরে গিয়ে বসে আছি। এমন সময় ওখানে আসলেন আয়েশাপুরী। ও আসায় আমি বললাম, "কি ব্যাপার? হঠাৎ এখানে চলে আসলাম যে? আশেপাশে মানুষ আছে, তোমাকে দেখে ফেলবে তো।" আমার কথায় আয়েশা বললেন, "চিন্তা করো না, আমি অদৃশ্যভাবে আছি। তুমি ছাড়া কেউ দেখবে না আমাকে।" ওর কথায় আমি কিছু না বলে চুপ করে বসে রইলাম। এই দেখে পরি বলল, "কি হলো? হঠাৎ মন খারাপ করে বসে আছো কেন?" তখন আমি বললাম, "মন খারাপ করব না তো কি করব? বাবা বাড়িতে ঘটকের সাথে কথা বলছে। আমায় নাকি বিয়ে দিবে। বিয়ের কথা শুনে কার মন ভালো থাকে বলো?" আমার কথায় আয়েশাপুরী বলল, "তা সমস্যা কি? বিয়ে করো।" "কি? বিয়ে করব? মজা করছো তাই না? ঠিক আছে, বাড়িতে গিয়ে মা বাবাকে বলি আমি বিয়েতে রাজি। আজকেই যেন বিয়ে দেয় আমাকে।" আমার কথায় আয়েশাপুরী বলল, "হ্যাঁ, যাও, গিয়ে বিয়ে করো। তারপর দেখো কি করি। তোমাকে আর তোমার বউকে নদীতে ফেলে দিয়ে আসবো। পরে পানির নিচে দুজনে বাসর করো। দরকার হয় তাই করব। আছি এক চিন্তায়, আরো মজা করছে। এখন কি করব? মা বাবা যদি আমার বিয়ে ঠিক করে তখন?" আমার কথায় পরি বলল, "আরে বাবা, বিয়ের কথা বললেই কি হয় নাকি বিয়ে? আমি থাকতে তোমার বিয়ে হতে দিব নাকি? আমি বিয়ে ভেঙে দিব, চিন্তা করো না।" ওর কথায় খুশি হয়ে বললাম, "তাহলে ঠিক আছে। আচ্ছা, সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে যাই।" কথাটা বলে আমি চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর সেই রাতে ঘুমোতে যাওয়ার মাঝে আমি একটা স্বপ্ন দেখি। আমি দেখি আমার একটা জায়গায় বেঁধে রেখেছে আমাকে কেউ। আমার চারিদিকে ঘিরে আছে শত শত জিন। এরকম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে আমার যখন ঘুম ভেঙে যায়, তখন আমি উঠে বিছানায় বসি। আমি বিছানায় বসার পর অনুভব করি আমার ঘরের মধ্যে কেউ আছে। নিজের রুমের কাউকে অনুভব করায় ঘরের লাইটটা জ্বালিয়ে দেই। ঘরের লাইটটা জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে আমার খাটের নিচ থেকে দুটো কালো বিড়াল দ্রুত আমার জানালা দিয়ে বেরিয়ে গেল। ওরা বেরিয়ে যাবার কয়েক সেকেন্ড পর আমি বাহিরে চিৎকারের আওয়াজ শুনি। বাহিরে চিৎকারের আওয়াজ শোনার পর আমি ভয়ে জানালা লাগিয়ে বিছানায় বসায় আয়শা পরি সেখানে চলে আসে। পরি এসে বলে, "নিষাদ, ভয় পেয়েছো নাকি?" ওর কথার জবাবে আমি মাথা নাড়িয়ে বললাম, "হ্যাঁ, ভয় পেয়েছি। আমি একটা স্বপ্ন দেখছি।" এই বলে আমার স্বপ্নের কথা আয়শা পরীকে খুলে বলে। পরি বলে, "নিষাদ, সমস্যা হয়ে গেছে। আমরা যে জিন সর্দারকে মেরে মরিয়মপুরীকে নিয়ে আসছি, সেই জিন সর্দার আর ওই যে আমি চুরি নিয়ে আসছি, পানির নিচের ওই জিন সর্দার দুজনে একসাথে হয়েছে। আমরা ওনাদের মারায় জিন সর্দার দুজনে অপমানিত হয়েছে। ওদের রাজ্যের বাকি জিনেরা ওদের আর মান্য করে না। এজন্য ওরা আমাদের পিছনে আবার লাগছে। সামনে বড় কোনো ধরনের ঝামেলা হতে পারে নিষাদ। একটু আগে তুমি যে কালো বিড়াল দুটোকে দেখেছ, ওই ২ টা জিন ছিল। ওরা তোমার ক্ষতি করতে তোমার কাছে আসছিল। পরে পালিয়ে যাবার সময় আমি ওদের ধরেও মেরে ফেলি। তুমি আজকে রাতে আর বাহিরে কোথাও যাবা না। আমি মরিয়মপুরীর কাছে যাচ্ছি। মরিয়মপুরী ও করিমের ক্ষতি হতে পারে। ওদের সাবধান করে আবার চলে আসছি।" কথাটা বলে আয়েশা পরেই চলে গেল। ও চলে যাবার পর আমি বেশ চিন্তা নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে গেলাম সালাম দাদুর খবর পেয়ে আমি ওনার কাছে। ওনার কাছে যাবার পর উনি বললেন, "নিষাদ, তোকে ডাকলাম একটা কারণে। আমি কাল রাতে একটা স্বপ্ন দেখছি। আমি তো কবিরাজ, আমি বুঝতে পারছি এই স্বপ্নটা সাধারণ কোনো স্বপ্ন না। আমাদের সামনে নিশ্চয়ই কোনো ঝামেলা হতে চলেছে। আশাপরীকে ডাকতো, ওকে জিজ্ঞেস করি আসলেই সামনে কোনো ঝামেলা হবে কি না।" দাদুর কথায় আমি বললাম, "ওকে ডাকতে হবে না দাদু। আমিও তোমার মতো একই স্বপ্ন দেখছি। পরের রাতের বেলা আয়েশা আমাকে বলেছিল ওই জিন সর্দারকে আঘাত করে মরিয়মপুরীকে নিয়ে আসার জন্য উনি আমাদের পিছনে লেগেছে। শুধু তাই না, আমি পানির নিচে দৈত্যের মতো ওই জিনদের কাছে গিয়েছিলাম না, সেই জিন সর্দারও পিছনে লাগছে আমাদের। দুজন জিন সর্দার একসাথে হয়েছে। বুঝতে পারছো কি অবস্থা হবে?" আমার কথায় সালাম দাদু বেশ অবাক হলেন। অবাক হয়ে আমাকে বললেন, "তাহলে এখন উপায় কি? এখন মনে হয় যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি বড় বাবা জিনকে স্মরণ করে কথা বলি। তুই বাড়িতে যা। আর শোন, তুই আর আমি মানুষ। আমাদের সাবধানে থাকতে হবে বেশি। বিনা কারণে ঘর থেকে বের হবি না। মনে থাকবে?" দাদুর কথায় আমি বললাম, "হ্যাঁ দাদু, মনে থাকবে।" কথাটা বলে দাদুর কাছে বিদায় নিয়ে বাড়ির দিকে আসতে লাগলাম। আমি বাড়িতে আসার সময় আয়েশাপরী আমার কাছে আসলেন আর আমার পাশাপাশি হাঁটতে হাঁটতে বললেন, "সালাম দাদু কি বলল?" ওর কথায় আমি বললাম, "দাদু বলল উনিও আমার মতো স্বপ্ন দেখেছেন।" উনি আরো বলল, "বড় বাবা জিনের সাথে কথা বলবে, সামনে পরিস্থিতি নাকি খারাপ।" আমার কথায় পরি বলল, "হ্যাঁ, উনি ঠিকই বলছে। এসব কিছু ঘটছে মরিয়মপুরী ও করিমের জন্য। তাই আমি ওদের সাবধান করে দিয়ে আসলাম। করিম ও মরিয়মপুরী সাবধানে থাকবে। তোমরাও এখন থেকে সাবধানে থাকবা।"
গতরাতের মতো যদি আজ রাতেও কোনো স্বপ্ন দেখো, তাহলে কালকে আমিও বড় বাবা জিন সরাসরি ওই জিন সর্দারের সাথে কথা বলবো। ওদের সাথে কথা বলে দেখব ওরা কি চায়। এসব বলতে বলতে আমিও আশা করি বাড়ির কাছাকাছি চলে আসি। বাড়িতে আসতেই মা বলল, নিশাদ, কোথায় গিয়েছিলি? যা যা গোসল করে রেডি হয়ে নে, একখানে যেতে হবে। মায়ের কথায় আমি বললাম, কোথায় যাব? তখন মা বলল, মেয়ে দেখতে। তোর বিয়ের জন্য মেয়ে দেখতে যাব, যা গোসল করে আয়। মায়ের কথায় পাশে তাকালাম, কেননা তখন পাশে আয়শাপুরী ছিল অদৃশ্যভাবে। পাশে তাকাতেই মা বলল, কিরে, পাশে কার দিকে তাকাস? যা তাড়াতাড়ি ঘরে যা। মায়ের কথায় আমি কিছু না বলে ঘরে গিয়েই দরজাটা লাগিয়ে আয়শাপুরীকে বললাম, কি করব এখন? পরী বলে, তা তো জানি না। জানো না মানে? তুমি একটা উপায় বলো। এমনিতে ঝামেলা চলছে, তার উপর আবার মা বাবা আমাকে বিয়ে দিতে চাচ্ছে, কি করব? আমার কথায় আয়শা বলল, আমার কথা গিয়ে বলে দাও, যা হবার হবে। ওর কথায় আমি ভয় পেয়ে বললাম, এই না, না না, এখন না, আর কিছুদিন যাক। পরী তখন বলে, তাহলে এখন কি করবে? মেয়ে দেখে বিয়ে করবে? আমি বলি, না। কি বলো? আমার বউ তো তুমি, আমি অন্য কাউকে বিয়ে করব কিভাবে? আমি বলি আমি বলি কি, আমি মায়ের সাথে যাই, মেয়ে দেখে আসি। মেয়ে দেখলেই তো বিয়ে হয় না, তাই না? আমার কথায় আশাপুরী বলল, আচ্ছা ঠিক আছে, যাও, তবে মেয়েটার দিকে বেশি তাকাবা না কিন্তু। আমি কিন্তু অদৃশ্যভাবে থাকবো ওখানে। পুরীর কথায় মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে, তুমি এখন যাও, আমরা মেয়ে দেখতে গেলে ওখানে আসিও। আমার কথায় পুরী চলে গেল। ও চলে যাবার পর আমি গোসল করে রেডি হয়ে মা বাবার সাথে চলে গেলাম মেয়ে দেখতে। মেয়ে দেখতে যাবার পর মেয়ে দেখা হলো। মেয়ে দেখা হওয়ায় মেয়ের বাবা ও আমার মামা দুজনে কথা বললেন। তখন মেয়ের বাবা বললেন, ঠিক আছে, আপনারা তো আমার মেয়েকে দেখলেন, আমাদের বাড়িতে আসলেন, আমরাও কাল আপনাদের বাড়িতে যাই, খোঁজ খবর নেই, তারপর বিয়ের কথা বলা যাবে। ওদের কথায় বাবা রাজি হলেন। তারপর খাওয়া দাওয়া শেষে রাতের দিকে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর সে রাতে আর খাইনি, রুমে গিয়ে শুয়ে পড়ি। রুমে গিয়ে শুয়ে পড়ার পর রাত 12টা কি 1টার দিকে আয়শাপুরী আমার কাছে আসে। ও এসে বলে, শোনো, আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে বলতে আমার একটা দাওয়াত আছে, বলতে পারো আমন্ত্রণ। যারা আমাকে আমন্ত্রণ দিয়েছে, আমি ওই জিনদের অনেক সম্মান করি। যদিও এখন তোমাকে ছেড়ে যাওয়া ঠিক হচ্ছে না, তবুও আমি চেষ্টা করব সকাল হবার আগে চলে আসতে। তুমি রাতে কোথাও যাবা না, বুঝতে পারলে? পরীর কথায় আমি বললাম, ঠিক আছে, যাও, আমি কোথাও যাব না, সাবধানে থেকো। কথাটা বলে আয়শাপুরী চলে গেলেন। ওর চলে যাবার কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে গেলাম। সময়টা তখন মধ্যরাত। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় দরজার ঠকঠক আওয়াজে। আমার ঘুম ভেঙে যেতে আমি দরজা খুলতেই সালাম দাদা বলল, সর্বনাশ হয়ে গেছে নিশাদ, আমার সাথে আয়। ওই জিন সর্দারেরা ভুলিয়ে ভালিয়ে আয়শাপুরীকে ওদের কাছে নিয়ে গেছে আর অনেক আঘাত করছে। আয়শাপুরী আহত হয়েই পড়ে আছে বাগানে, ওখানে বড় বাবা জিন আছে, আয় তাড়াতাড়ি। সালাম দাদুর কথায় আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আয়শাপুরী আহত হয়ে পড়ে আছে, কথাটা শুনে আমি দাদুর সাথে সাথে যেতে লাগলাম। দাদু আমাকে নিয়ে একটা বাগান আছে, সেখানে গেলেন। বাগানে যাবার পর আমি দাদুকে বললাম, দাদু, আয়শাপুরী কোথায়? আর এখানে সামনে গর্তগুলো কিসের? আমার কথায় পিছন থেকে দাদু বলল, এগুলো গর্ত না, এগুলো কবর। একটু পর কবর হবে, তোদের সবার কবর। দাদুর এমন কথায় পিছনে তাকাতেই চিৎকার করে উঠলাম, কেননা পিছনে সালাম না, একটা ভয়ঙ্কর জিন দাঁড়িয়েছিল। আমি চিৎকার দেওয়ার সাথে সাথে ওই জিনটা এক হাত দিয়ে আমার গলা চেপে ধরে আর একটা হাসি দিয়ে বলে, আমাদের চালে তাহলে তোরা পড়েই গেলি। আমি তোর সালাম দাদুর রূপে তোকে বাইরে নিয়ে আসলাম, ওদিকে আবার তোর রূপে সালাম কবিরাজের কেউ গিয়ে ওনাকে ধরে নিয়ে আসবে। জিনটা আমার গলা চেপে ধরায় আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, এমন সময় জিনটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফেরে, তখন আমি দেখি আমি জিন যাচ্ছি, ওই জিনেরা আমাকে ধরে নিয়ে আসছে। শুধু আমাকে না, সালাম দাদু ও করিমকেও ধরে নিয়ে আসছে। আমার জ্ঞান ফেরার পর আমি ওদের বলি, আমাদের কেন ধরে নিয়ে আসছেন? আমাদের ছেড়ে দিন, আমরা কোনো ঝামেলা চাই না। আমার কথায় জিন সর্দার বললেন, আমাকে আঘাত করার কথা কি এত সহজে ভুলে যাব? আয়েশাপুরীর সকল জিনের সামনে আমাকে আমাকে আঘাত করেছে, এতে আমার সম্মান অনেক কমে গেছে। এখন অনেক জিন আমাকে সম্মান করে না। আমাকে যারা অনুসরণ করতো, তারা এখন আমাকে অনুসরণ করে না। এসব হইছে আয়শাপুরীর জন্য। আর আয়শাপুরী তোর বউ, তুই আয়শাপুরীর স্বামী। আগে তোকে মারবো, তারপর আয়শাপুরী, তারপর বাকিরা। কথাটা বলে সেই জিন সর্দার আমাকে আঘাত করতে লাগলেন। ওনার আঘাতে আমি চিৎকার করছি, আমার শরীর থেকে রক্ত ঝরছে। ওনার আঘাতে আমি নিজেকে ধরে রাখতে না পেরে মাটিতে বসে পড়ি। ঠিক তখনই ঝড়ের বেগে সেখানে আসে আয়শাপুরী।
আশাপুরী এসে কোনো কথা না বলে সোজা সেই জিন সর্দারকে আঘাত করে ফেলে দেয়। আর কেউ কিছু বুঝে ওঠার আগে সবার সামনে আশাপুরী ওই জিন সর্দারের মাথাটা টান দিয়ে ছেড়ে ফেলে। এই দৃশ্য দেখে অনেক জিন ভয়ে কাঁপতে থাকে। সেখানে হাজার হাজার জিনের সাথে উপস্থিত ছিলেন দুজন জিন সর্দার। দুজনের মধ্যে একজন তো মারা গেল, আর রইল একজন। আশাপুরী একজন জিন সর্দারকে মেরে ফেলায় আরেকজন জিন সর্দার বলল, আশাপুরী, তুমি এটা কি করলা? মানুষদের জন্য আমাদের জিন জাতিকে মেরে ফেললা, তাও আবার একজন জিন সর্দারকে। ওনার কথায় আশাপুরী বলল, আপনাদের কাছেও শুধুই মানুষ, কিন্তু আমার কাছেও শুধু একজন মানুষ না, ও আমার স্বামী। আপনারা আমার স্বামীকে আঘাত করবেন, আর আমি সেটা সহ্য করব? কথাটা বলতে বলতে আয়শাপুরী আমাকে ধরে দাঁড় করালেন। সালাম দাদু ও করিমকে আমার কাছে নিয়ে আসলেন। সবাইকে একসাথ করে আয়শাপুরী বললেন, একজনকে মেরেছি, আমি আর কাউকে মারতে চাই না। এদেরকে ছেড়ে দিন, আর আমাদের পিছনে লাগা বন্ধ করুন। আশাপুরীর কথায় সেই জিন সর্দার বললেন, আশাপুরী, নিজের হাতে শক্তিশালী চুড়ি পরে কি ভাবো নিজেকে? তুমি কি মনে করেছো তুমি একাই শক্তিশালী? না, তোমার মতো আরও শক্তিশালী অনেকে আছে। তেমনি একজনকে আমন্ত্রণ জানিয়েছি আমি তোমাদের কাউকে ছাড়ব না। আমি তোমার মতো চুড়ি পরা একজন জিনকে আমন্ত্রণ জানিয়েছি। উনি আসলে আমাদের দলের শক্তি বেড়ে যাবে। কথাটা বলে সে জিন সর্দার ওই চুড়ি পড়া শক্তিশালী জিনটাকে স্মরণ করতে লাগলো। এদিকে তখনই সেখানে আসলেন বড় বাবা জিন, আয়েশাপুরী, ফাইজাপুরী, সাজ্জাদ জিন, সবাই। সবাই এসে সেখানে দাঁড়িয়ে আছে। সবার মাঝে এক অজানা ভয়। চুরি পড়া কোন শক্তিশালী জিন না জানি চলে আসে। মনের মধ্যে ভয় নিয়ে দাঁড়িয়ে সবাই। এমন সময় সে জিন সর্দারের স্মরণে সেখানে এসে উপস্থিত হলেন আয়েশাপুরীর মতো চুরি পড়া এক শক্তিশালী জিন। সেই শক্তিশালী জিন আসায় সবাই ভয়ে ওনার দিকে তাকিয়ে রইলেন। তখন সেই জিন সর্দার বললেন, আমি আপনাকে আমন্ত্রণ দিয়ে নিয়ে এসেছি বিপদে পড়ে। দেখুন, ওই আয়শাপুরী মানুষদের জন্য আমাদের জিন জাতিকে হত্যা করছে। আপনি আমার হয়ে ওদের সাথে যুদ্ধ করুন। আমি আপনার উপহার আপনাকে দিয়ে দিব। সে জিন সর্দারের কথায় চুরি পড়া শক্তিশালী জিনটা আয়শাপুরীর দিকে তাকালো। এদিকে বড় বাবা জিন, মরিয়ম পরী, ফাইজা পরী ও সাজ্জা জিন সবাই আয়শাপুরীর কাছে এসে দাঁড়ালো। এই বুঝি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে। তখন সেই চুরি পড়া শক্তিশালী জিনটা আস্তে আস্তে আয়শাপুরীর দিকে এগিয়ে আসতে লাগলো। এভাবে আস্তে আস্তে সেই জিন আয়শাপুরীর কাছে এসে বলল, কি ভাবছো আমি তোমার সাথে যুদ্ধ করব? আমি এখানে যুদ্ধ করতে আসছি না। আমি এখানে যুদ্ধ করতে আসিনি। আয়শাপুরী, আমি তোমাকে চিনি। হয়তো তুমি আমাকে চেনো না। তোমার বাবা আমার ভালো বন্ধু ছিলেন। আজ আমার জায়গা ওই জিন সর্দার যদি অন্য কাউকে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসতো, তাহলে এখন যুদ্ধ লেগে যেত। তোমার মা বাবা বেঁচে নেই। রাজা বরেন্দ্র ওদের মেরে ফেলছে, এই খবরটাও আমি জানি। তুমি মা বাবা হারিয়েছ, তাই একটু সাবধানে থেকো। জীবনে এমন কিছু করো না যাতে তোমার শত্রুতা বাড়ে। আমি এখান থেকে চলে যাচ্ছি। যাবার আগে আরেকটা কথা বলে যাচ্ছি, আমার হাতেও তোমার হাতে যে চুড়িটা পড়া আছে, এটার শক্তি অনেক। আমাদের জিনদের মধ্যে কয়েকজনের কাছে চুড়িটা আছে। এটা সম্মান অনেক, তাই নিজেকে কখনো বড় মনে করবা না। এই চুড়ি আছে বলে অহংকার করবে না। ভালো থেকো। কথাটা বলে চলে গেলেন সে জিন। উনি চলে যাবার পর জিন সর্দার অবাক হয়ে তাকিয়ে রইলেন। কি হলো এটা? উনি সেই জিনটাকে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসলেন আয়শাপুরীর সাথে যুদ্ধ করবে বলে। সে জিনটাই আয়শাপুরীর বাবার বন্ধু। উনি আয়শাপুরীর সাথে যুদ্ধ না করে চলে গেল। জিনটা চলে যাওয়ায় বড় বাবা জিন, মরিয়ম পরী, সাজ্জাদ জিন সবাই ঝাঁপিয়ে পড়ল ওই জিন সর্দারের জিনদের উপর। এইদিকে আয়শাপুরী গিয়ে আঘাত করতে লাগলো জিন সর্দারকে। এরকম যুদ্ধে সেখানে আসা জিনেরা পালাতে লাগলো। তখন উপায় না পেয়ে জীবনের মায়ায় সে জিন সর্দার আয়শাপুরীর কাছে অনুরোধ করতে লাগলো। সে জিন সর্দার বললেন, আয়শাপুরী, আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর জীবনে আর জীবনে আমি তোমার সামনে আসবো না। কারো কোনো ক্ষতি করব না। যদি কখনো আসি, সেদিন মেরে ফেলো আমাকে। সে জিন সর্দারের কথায় আয়শাপুরীর মনে মায়া হলো, আর আয়শাপুরী ওনাকে ছেড়ে দিলেন। ওনাকে ছেড়ে দেয় চলে গেলেন উনি। জিন সর্দার চলে যাওয়ায় শেষ হলো এই যুদ্ধ। যুদ্ধে জয়লাভ করার পর বড় বাবা জিন আমাদের কাছে বিদায় নিয়ে চলে গেলেন। উনি চলে যাবার পর সাজ্জাদ জিন ও ফাইজাপুরী ওরাও চলে গেলেন। ওরা চলে যাবার পর মরিয়মপুরী এসে আয়শাপুরীকে জড়িয়ে ধরে বললেন, বারবার আমাদের উপকার করে যাচ্ছ। তোমার এই উপকার আমিও করিম কখনো ভুলব না। কথাটা বলে মরিয়মপুরী ও করিম চলে গেলেন। ওরা যাবার পর আমি, সালাম দাদু ও আয়শাপুরী চলে আসলাম আমাদের গ্রামে। গ্রামে আসার পর সালাম দাদু বললেন, নিষাদ, তুই তাহলে বাড়িতে যা, আমি বাড়ি যাচ্ছি। কোনো দরকার হলে আমার বাড়িতে আসিস। কথাটা বলে দাদু চলে গেলেন বাড়িতে। সব ঝামেলা তো শেষ হলো। এখন আমার ঝামেলা শেষ হয়নি।
আমি গতরাতে বাড়ি থেকে হারিয়েছি। মা-বাবা নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে। আজকে আবার মেয়ে পক্ষ থেকে আমাদের বাড়িতে আসার কথা। হয়তো এতক্ষণে এসে চলে গেছে। বাড়িতে গেলে জানি না কি হবে। তবে আজকে আমাকে একটা বড় খেলা খেলতে হবে। আজকের পর থেকে শুরু হবে আমারও আয়শাপুরীর জীবনে এক অভিনয়ের অধ্যায়। কিসের অভিনয়ের কথা বলছি একটু পরেই বুঝতে পারবেন। সালাম দাদু বাড়িতে যাবার কিছুক্ষণ পর আমি বাড়িতে যাই। আমি বাড়িতে গিয়ে মাকে ডাকতে থাকি। আমার ডাকে মা দরজা খুলে হাঁ হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। কারণ আমার পাশে ছিল আমার বউ আয়শাপুরী। আয়শাপুরীকে বলছি মানুষের রূপে এসে আমার সাথে সংসার করতে। আপাতত এরকমভাবেই চলি। পরে কখনো জানাজানি হলে সেটা পরে দেখা যাবে। আমার কথা মতো আয়শাপুরী তাই করে, মানুষের রূপে বউ সাজে আমার পাশে এসে দাঁড়ায়। আমার পাশে বউকে দেখে মা বাবাকে ডাক দেয়। আর মা আমাকে বলে, "এ কি নিশাত? এ কে? তুই বিয়ে করে নিয়ে আসলি?" মায়ের কথায় আমি বললাম, "হ্যাঁ মা, আমি ওকে বিয়ে করেছি।" আমার কথা শুনে মা বলল, "কাল রাতে কোথায় গিয়েছিলি? আমরা তোকে অনেক জায়গায় খুঁজেছি, পাইনি। ভেবেছি তুই বিয়ে করবি না বলে বাড়ি থেকে পালিয়েছিস। কিন্তু তুই যে বিয়ে করে নিয়ে আসবি সেটা ভাবতে পারিনি।" মায়ের কথায় বাবা এসে বললেন, "এরকম একটা দিন দেখতে হবে, ভাবতে পারিনি। তোকে তোকে ভালোবাসার এই প্রতিদান দিলি। তাহলে আমরা তোর বিয়ে ঠিক করলাম অন্য একটা মেয়ের সাথে, আর তুই বিয়ে করলি, অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি।" বাবার কথায় মাথা নিচু করে বললাম, "ওকে, ওকে আমি পছন্দ করি বাবা। ভাবছিলাম তোমরা আমার বিয়ে অন্য কোথাও দিবে। তাই ওকে একবার বিয়ে করে নিয়ে আসলাম। আমাকে মাফ করে দাও বাবা।" আমার কথা শুনে মা বললেন, "তাই বলে আমাদের একবারও জানাবি না? একবারও না?" মায়ের কথায় আমি আয়েশাকে নিয়ে যেতে লাগলাম। এটা দেখে মা বলল, "কোথায় যাস আবার?" মায়ের কথায় আমি বললাম, "ওকে ফেরত দিয়ে আসি। তারপর তোমাদের এসে জানাবো, তারপর আবার বিয়ে করব।" আমার কথায় মা হেসে ফেললেন আর বললেন, "পাগল ছেলে, আয় আয় ভিতরে আয়। শেষমেশ তো বিয়ে করলি।" মায়ের কথায় বাবাও কিছু বললেন না। আমরা ভিতরে চলে গেলাম। তারপর থেকে আয়শা পড়ি মানুষ রূপে আমার সাথে থাকতে লাগলেন। মা-বাবা এখনো জানে না। কখনো জানলে কি হবে আমি নিজেও জানি না। গল্পটা যেহেতু করিম ও মরিয়ম পরীর, তাই ওদের কাছে ফিরি। দীর্ঘদিন পর করিম ও মরিয়ম পরী একসাথে হয়ে দুজনে অনেক খুশি। জীবনের অনেকটা বছর জিন রাজ্যে কারাগারে কাটিয়েছে করিম। অনেক বছরের পর মরিয়ম পরীকে ফিরে পেয়ে আবারও আগের মতো সুখে সংসার করতে লাগলেন। করিম সেই আগের মতো রাতে মাছ ধরতে যেতেন আর ওর সাথে যেত মরিয়ম পরী। মরিয়ম পরী ও করিম দুজনে দুজনকে ফিরে পাওয়া ও তাদের সুখের সংসারের মাঝে গল্পটা এখানে শেষ করলাম।